আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে একটু বাইরে ছিলাম, এই জন্য ক্লাসটা 8:30 নিতে পারি নাই, এখন নিব। তো আজকের ক্লাস হলো দূরত্ব ও উচ্চতা। ঠিক আছে, দূরত্ব ও উচ্চতা, ওয়ান শট ক্লাস। শুধু একটা ঘন্টা সময় দাও আমাকে, আমি কিন্তু 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করব। ওয়ান শট, খালি এত চিকন। তো দূরত্ব উচ্চতা করতে গেলে কি কি লাগবে সেটা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ, তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও। লিংকটা দিয়ে দেখতে। তো আজকের ক্লাস হলো দূরত্ব ও উচ্চতা। ঠিক আছে, তো দূরত্ব উচ্চতা করতে গেলে কি কি লাগবে সেটা আমরা প্রথমে একটু জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে ভূরেখা বা সরণ রেখা সম্পর্কে। ঠিক আছে, আমাকে একটু ধারণা নিতে হবে। সরণ রেখা, ঠিক আছে। তো ভূরেখা বা সরণ রেখা কি? ধরো তুমি ভূমির মধ্যে কোন একটা বাহু টানলা, ঠিক আছে, তুমি একটা টান দিলা, এটা কি বলা হয় ভূরেখা বা সরণ রেখা। সরণ মানে কি শায়িত। তো তুমি মনে মনে কল্পনা করো তো, এই যে এটা কি বোর্ডের মধ্যে শায়িত অবস্থায় না? যখন আমরা মানে বিছানার মধ্যে ঘুমাই তখন আমরা কি শায়িত অবস্থায় ঘুমাই না? তো একটা রেখা যেহেতু এই যে ভূমি বরাবর থাকলে এটাকে বলা হয় ভূ, মানে ভূমি। ভূরেখা মানে বলতে হয়, ভূরেখা বলতে বোঝায় ভূমির রেখা। আর এটা যেহেতু শায়িত অবস্থায় থাকে এজন্য কে বলা হয় সরণ রেখা। তারপর হলো তোমার উলম্ব রেখা। উলম্ব রেখা ঠিকঠাক মতো কি শোনা যাচ্ছে আমাকে? তো উলম্ব রেখা কি? আমি যদি এই যে এই ভূরেখার উপর একটা কি টেনে দেই, এই যে ভূরেখা একটা টানলাম, একটা আমি একটা ভূরেখা টানলাম এবং তার উপর একটা এই যে লম্ব টেনে দিলাম। আমি আবার বললাম, আমি প্রথমে একটা ভূরেখা দিব এবং তার উপর একটা লম্ব, মানে উপর থেকে একটা রেখা টেনে দেব, তাহলে এটাকে বলা হয় লম্ব। ঠিক আছে, লম্ব রেখা। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা থেকে আসলে কি আসে একটু কল্পনা করতে পারবা। ধরো আমি একটা ভূরেখা নিলাম, এখন আমি মুছে ফেলি। আমি একটা ভূরেখা নিলাম আর এই যে এই ভূরেখার উপর থেকে একটা লম্ব টেনে দিলাম, এটা হলো যে ভূরেখা। ঠিক আছে, আর উলম্ব রেখা কোনটা? এটা হলো তোমার উলম্ব রেখা। উলম্ব রেখা। এখন আমি যদি এই যে ভূরেখার শীর্ষবিন্দু, এটা বলা হয় শীর্ষ, এটাকে বলা হয় পাদবিন্দু, এগুলো জানতে হবে আমাকে। ঠিক আছে, পাদবিন্দু আর এটা হলো তোমার শীর্ষবিন্দু। এখন আমি যদি শীর্ষবিন্দুটাকে এই বিন্দুর সাথে যোগ করে দিই তাহলে কি হইতেছে দেখো তো। তাহলে আমরা একটা ত্রিভুজ পাইতেছি এবং এই ত্রিভুজের এই যে এই কোণটা কিন্তু সমকোণ। সমকোণ বা 90 ডিগ্রি, কারণ আমরা জানি এক সমকোণ যা 90 ডিগ্রি তা। তো আমরা এই দুইটা জিনিস সম্পর্কে জানলাম। তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম সালাম আয়েশা, তারপর মোহাম্মদ রাসেল। বলতেছো যে আজকে সেকেন্ড চ্যাপ্টার কথা হওয়ার কথা ছিল, কিন্তু আমি যে গ্রুপে ফুল দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে মানে সেকেন্ড চ্যাপ্টারের চেয়ে দূরত্ব উচ্চতা চ্যাপ্টারে বেশি বুট ফোরছে। এই বেশি বুট ফোরার কারণে আমি দূরত্ব উচ্চতা চ্যাপ্টারটি আজকে নিতেছি। আর কালকে বা যদি কালকে বা এর পরের দিন আমরা কি নিব, সেট উপাংশ নিব ইনশাল্লাহ, কালকেই নিব যদি কোনো জরুরি কাজ না থাকে। তো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার দাও আর আমাদের মেসেঞ্জার গ্রুপে ভিডিওটার লিংকটা দিয়ে দাও। যারা এখনো জানে না সবাই একটু জয়েন হয়ে যাও। তো এই দুইটা টপিক সম্পর্কে জানবো। এখন জানবো আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ। ঠিক আছে, যেগুলো না জানলেই নয়। উন্নতি, উন্নতি কোণ আর অবনতি কোণ।
এদিকে দেখলাম আমরা অবনতি কোণ। এগুলো কিন্তু নোট করবা। আমরা মাত্র তিনটা নিয়মের মাধ্যমে আমি এই চ্যাপ্টার শেষ করাই দিব। কালকে কিন্তু আমি বলছিলাম পাঁচটা টাইপের মাধ্যমে শেষ করাইছি। আজকেও ঠিক তেমনি ভাবে আমি 5টা নিয়মের মাধ্যমে শেষ করাই দিব। ওকে, সরি 5টা না, আজকে তিনটা বলছি না, 3টা টাইপ। এই অধ্যায় কিন্তু সিকিউ প্লাস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তুমি বাংলাদেশের যে বোর্ডেই 8টা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড একটা 9টা, এই 9টা বোর্ডের যে কোনো বোর্ডে আসবে, এখান থেকে 10 মার্ক তোমাকে দিবেই। ওকে, অবনতি কোণ আর উন্নতি কোণ। অবনতি কোণ উন্নতি কোণ কি? আমি এই যে আবার একটা ভূরেখা টানলাম। এই যে ভূরেখাটার উপরের দিকে, এই যে উপরের দিকে যে একটা কোণ থাকলে, উপরের দিকে কোন কোণ থাকলে, এই কোণেরটা ধরো একটা ভূরেখার উপরের দিকে কোণ উৎপন্ন করলে তাকে বলা হয় উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। তাহলে কোন একটা রেখার উপরের দিকে যদি কোণটা থাকে তাহলে উন্নতি কোণ বলবো। আর যদি এমন ভাবে থাকতো যে একটা রেখা টানলাম আর এই রেখাটার নিচের দিকে কোণ আছে, নিচের দিকে, তাহলে এটাকে আমরা বলবো অবনতি কোণ। ঠিক আছে, অবনতি কোণ। এই যে তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পারো যে 198 পৃষ্ঠা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখো 198 পৃষ্ঠা, এই যে বিমানের সাপেক্ষে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা উন্নতি কোণ, আর এই যে গড়ের সাপেক্ষে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো তোমার উন্নতি কোণ। ওকে, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা এই জিনিসগুলো বুঝলাম। তাহলে কোন একটা রেখার উপরের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা উন্নতি কোণ, আর নিচের দিকে যদি কোণটা উৎপন্ন হয় তাহলে এটা অবনতি কোণ। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা জেনে নিলাম, তারপর আমরা কি করব? আর সামান্য কয়েকটা জিনিস জানি, আমরা ম্যাথের মধ্যে ঢুকে যাব। সরি, এখন আমরা জানবো যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে যদি তোমার 30 ডিগ্রি কোণ হয় তাহলে কি হবে? ঠিক আছে, 30 ডিগ্রি কোণ হলে কি হবে? আমাদের 3 ধরনের কোণ নিয়ে কাজ করব। ঠিক আছে, 3 ধরনের কোণ নিয়ে কাজ করব। 30 ডিগ্রি যদি আমরা কিনি, কোণ নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানো কি হবে? আমাদের এই যে ভূমিটা বড় হবে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই যে ভূমিটা। তাহলে ভূমি, এটা হলো ভূমি বা ভূরেখা, আর এটা হলো তোমার লম্ব। ঠিক আছে, তাইলে আমরা কি বলবো? ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। কোন সময়, কোন ক্ষেত্রে? 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। তারপর আমরা দেখবো 45 ডিগ্রি ক্ষেত্রে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্ষেত্রে লম্ব আর এবং ভূমি সমান সমান থাকবে। ঠিক আছে, এটা হলো তোমার ভূমি, এটা হলো তোমার ভূমি, এটা হলো তোমার লম্ব। এই লম্ব সমান ভূমি কত ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে? 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি কি সমান সমান। যদি আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, 60 ডিগ্রি এর ক্ষেত্রে তখন আমাদের এই যে 30 ডিগ্রি উল্টা হবে। 30 ডিগ্রি সময় কি ছিল? ভূমি বড় ছিল। আর 60 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? ভূমি হবে ছোট আর লম্ব হবে বড়। তাহলে লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট। 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে এই যে এটা হলো তোমার ভূমি, এটা তোমার হলো লম্ব। তাহলে কি বড়? লম্ব গ্রেটার দেন ভূমি। আমরা তো অবশ্যই চিনি এই যে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন। যার দিকে মুখ থাকবে, এই যে এই দুই মুখটা যার দিকে থাকবে সে বড়, আর যার দিকে পিছন দিকটা থাকবে সে ছোট। তো আমরা এই যে এইগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে, তো এইগুলো জেনে নিলাম। এখন আমরা 3টা নিয়মের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, এখন আমাদের কয়েকটা সূত্র লাগবে, এই সূত্রগুলা পড়লেই আমাদের হয়ে যাবে। তো সূত্রগুলা কি কি লাগবে আমি বলে দিই। আমি এখানে লিখে ফেললাম যাতে তোমাদের সুবিধা হয়। সাইন, আমরা থিটা ধরলাম, থিটার জায়গায় কিন্তু যে কোনো কিছু হইতে পারে। থিটা বলতে কি? তুমি বলতে পারো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 80 ডিগ্রি,
75 ডিগ্রি, যা যা কিছু হতে পারে। থিটা বলতে যে কোনো কোণ। তো সাইন মানে বোঝায় তোমার, তুমি বলতে পারো তোমার বিপরীত বাহু বাই বিপরীত বাহু বাই অতিভুজ। অথবা কেউ বিপরীত বাহুকে কিন্তু তোমার কি বলে, ভূমিও বলে কিন্তু, ঠিক আছে। অনেকে কিন্তু ভূমিও বলে। তোমরা যেভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বিপরীত বাহু বা অতিভুজ বা ভূমি বা অতিভুজ। cos থিটা মানে তোমার হলো তোমার সন্নিহিত বাহু বা অতিভুজ, ঠিক আছে, সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। এবং কোন বাহুকে কি বলে আমরা চিত্রের মাধ্যমে দেখব, আগে লিখে নিই। তারপর হলো তোমার টেন থিটা মানে তোমার হলো বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, ঠিক আছে, বা লম্ব বা ভূমি লিখতে পারো। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তো অনেকে কিন্তু আরেকভাবে মনে রাখে যে বিপরীত বাহু বা তুমি বলতে পারো লম্ব বাই আমি কি ভুল বললাম? এটা হবে লম্ব, ঠিক আছে। আর এটা হবে ভূমি, ভূমি বাই অতিভুজ। আর এটা হলো তোমার বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তো বিপরীত বাহুকে আমরা কি বলবো, লম্ব বলতে পারি। আর এই যে সন্নিহিত বাহুকে অনেকে কি বলে, ভূমি বলে, মানে সন্নিহিত বাহু যা ভূমিয়তা। তো তুমি যে কোনো একবারে মনে রাখবে। আমি সবসময় কিভাবে পড়ি বা স্টুডেন্টদেরকে পড়তে মনে রাখি যে সাইন থিটা সমান বিপরীত বাহু বা অতিভুজ, কোস থিটা সমান সন্নিহিত বাহু বা অতিভুজ, টেন থিটা সমান বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখবো যে কোনটাকে কি বলে, ঠিক আছে। এই চিত্রটা আমার লাগবেই লাগবে, ঠিক আছে, এই চিত্রটা আমার লাগবেই লাগবে। আমি দিলাম এ বি সি, দিলাম পি কিউ আর। এই দুইটা চিত্রের বাইরে আসবে না, মনে রাখবা, এই দুইটা চিত্রের বাইরে তোমার আসবে না। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? ফখরুল ইসলাম কি বলতেছে ভাইয়া? বিপরীত বাহু আর লম্ব কিন্তু সেম জিনিস। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো, যদি আমরা এটাকে ধরো কি ধরি, থিটা ধরি, এই কোণটাকে আমরা থিটা ধরলাম। আর আমরা সবসময় জানি যে এই যে কি থাকবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সবসময় সমকোণ। এই কোণটা কি হবে, সমকোণ। আমরা দূরত্ব উচ্চতায় যে মেথ গুলা করবো, সেই মেথের প্রত্যেকটার ক্ষেত্রে এখানে সমকোণ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই কোণ নিয়ে কাজ করতে পারবো আর এই কোণ নিয়ে কাজ করতে পারবো। তো যদি আমাদের এই যে বলে এই কোণের সাপেক্ষে কাজ করো, মানে এ কোণের সাপেক্ষে তুমি বিবেচনা করো, তাইলে এ এর বিপরীতে কি আছে, মনে রাখবা যে সমকোণী, যে সমকোণ আছে না, সমকোণ, এই সমকোণের যে বিপরীতে থাকবে, এই যে সমকোণের যে বিপরীতে থাকবে সে হলো অতিভুজ সব সময়, ঠিক আছে। সমকোণের বিপরীতে সবসময় কি থাকবে, অতিভুজ থাকবে। মন থাকবে তো? এই যে সমকোণ চিহ্নের এই যে বিপরীত বলতে কি বোঝায়, যেমন আমি এখন কি আছি, তোমাদের মুখোমুখি আছি, যদি তোমরা আমার সামনে হতে, ঠিক আছে। তো এইভাবে আসলে যে সমকোণের বিপরীত থাকবে অতিভুজ। আর এই যে কোণের সাপেক্ষে বলবে, সেই কোণের সাপেক্ষে মনে মনে রাখতে হবে যে সেই কোণের বিপরীতে কি আছে, এই বাহু না, এই জন্য এটা বিপরীত বাহু। তুমি বিপরীত বাহু বা লম্ব বলতে পারো, ঠিক আছে। আমি আবার বলতেছি, সমকোণের বিপরীতে থাকবে অতিভুজ। আর যে কোণের সাপেক্ষে তোমাকে বলবে, ওই কোণের বিপরীতে যে থাকবে, এই যে এই কোণের বিপরীতে বলতে কি, এই কোণের সামনাসামনি যে বাহুটা থাকবে এটাকে তুমি বলবা বিপরীত বাহু বা লম্ব। আর এটাকে বাকি যে অবশিষ্ট থাকবে তাকে বলবা ভূমি
বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। অর্থাৎ যেহেতু তোমরা কনফিউজ হয়ে যাবে, আমি সবসময় সন্নিহিত বাহু আর বিপরীত বাহু এগুলা দিয়ে ম্যাথ করানোর চেষ্টা করবো নাকি, বা তোমাদের যেমন ইচ্ছা তোমরা মনে রাখো, সমস্যা নাই। কেউ ভূমি দিয়ে মনে রাখতে পছন্দ করে আর লম্ব, আর কেউ বিপরীত বাহু বা সন্নিহিত বাহু দিয়েও মনে রাখতে চায়, মানে তার ভালো লাগে আর কি। এখন এই দুইটা চিত্রের বাইরে কিন্তু আসবে না, আমি আবার বলতেছি, এই অধ্যায়ের ক্ষেত্রে এই দুইটা চিত্রের বাইরে আসবে না। কোনটা হয়তো এখানে থাকবে, নয়তো এখানে থাকতে পারে, কিন্তু সমকোণ চেঞ্জ হবে না, সমকোণ সবসময় এখানেই থাকবে। তাহলে আমাকে যদি দেখো এই কোণটা এখানে না দিয়ে এখানে দিত, উপরে দিত, তাহলে কি হইতো? তাহলে এই কোণের সাথে কি বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা বিপরীত বাহু। আর অবশ্যই এর বাকি রয়েছে, অবশ্যই এটা কি বাহু? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, যখন আমাদের কোণটা ছিল থিটা, তখন এটা ছিল বিপরীত বাহু, এটা ছিল সন্নিহিত বাহু। যখন আমার কোণটা উপরে চলে গেছে, এই যে এখান থেকে এখানে চলে গেছে, তখন এটা হয়ে গেছে বিপরীত বাহু। তার মানে ভূমি সন্নিহিত বাহু হয়ে গেছে বিপরীত বাহু, আর বিপরীত বাহু হয়ে গেছে সন্নিহিত বাহু। তার মানে কি বুঝতেছি আমরা? যদি আমরা কোণটা চেঞ্জ করে ফেলি, তার মানে কোণটা যদি আমরা ভূমি থেকে উপরে নিয়ে নিই, মানে এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে নিয়ে নিই, তাহলে অতিভুজের কোনো চেঞ্জ নাই। অতিভুজ এখানে যা ছিল এখানে তাই আছে, কিন্তু কোণটা চেঞ্জ হয়েছে, বলতো? চেঞ্জ হবে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, অথবা লম্ব আর ভূমি চেঞ্জ হবে। ওকে, আশা করি এই দুইটা চিত্রের বাইরে আসবে না। ওকে, কোনটা হয়তো বা এখানে দেওয়া থাকবে, নয়তো এখানে দেওয়া থাকবে। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারলাম যে কোণের কারণে বাহুর চেঞ্জ হয়, কিন্তু অতিভুজের চেঞ্জ হয় না। এতটুকুই তোমরা ক্লিয়ার? ক্লিয়ার থাকলে আমরা কমেন্ট করে জানাও, আর যারা নাই তাদেরকে মেনশন দাও। আমরা কিন্তু আজকে এই ক্লাসেই দূরত্ব উচ্চতা ফুল শেষ করব। মোহাম্মদ রাসেল, এতটুকু ক্লিয়ার? ফকরুল, তারপর যারা আছে একটু জানাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নোট করবা, কিন্তু নোট করবা। এই দুইটা চিত্রের বাহিরে আমার আর লাগবে না এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন আমি টাইপ 1 এ চলে যাব। এই সূত্রগুলো কিন্তু আমার লাগবে, মনে রাখবে, এই সূত্রগুলো আমার লাগবে, আর এই চিত্র দুটো লাগবে। তোমাকে তো আর এমনিতে এমনিতে পড়াবো না, মানে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি অবশ্যই তোমাকে পড়াই দিব। আর মনে রাখবা, যদি তুমি জীবনেও এই ক্লাস না করো, মানে এই চ্যাপ্টার না পড়ো, তাও ইনশাআল্লাহ পারবা। তো আমরা টাইপ 1 করব। কি করব? টাইপ 1। টি বলতে কিন্তু আমি টাইপ বুঝেছি, তার মানে আমরা 1 নাম্বার নিয়মটা দেখব। আমাদের 1 নাম্বার নিয়মটা কি তুমি লিখবা? একটি বাহু ও একটি কোণ, একটি কোণ দেওয়া থাকবে, দেওয়া থাকবে। তাহলে আমাদের 1 নাম্বার টাইপ কি? আমরা 3টা টাইপে শেষ করব এই চ্যাপ্টার। একটা বাহু আর একটি কোণ দেওয়া থাকবে। আমি আবার বলতেছি, তুমি যখন এই চ্যাপ্টারটা করবা, তখন তোমাকে যে দাগ দেওয়া থাকবে, মানে উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই চিত্র আঁকাইতে হবে। যদি তুমি চিত্র না আঁকাও, তাহলে ম্যাথ করতে পারবা না। তো আমরা প্রথমে 1 নাম্বার টাইপের একটা ম্যাথ দেখব। প্রথমে আমরা সহজগুলো দেখি। দেখো কি বলছে, বলছে আমাকে 18 মিটার, 18 মিটার, এটা কিন্তু ঠিক আছে, 18 মিটার লম্বা, লম্বা। এটা কিন্তু তোমার ম্যাথ নং 1 লেখা, ঠিক আছে, ম্যাথ 1। 18 মিটার লম্বা একটি মই, একটি মই একটি দেয়ালকে, একটি দেয়ালকে, সরি, একটি দেয়ালকে না, একটি দেয়ালের ছাদ বরাবর, একটি দেয়ালের চাঁদ বরাবর টেজ দিয়ে, চাঁদ
বরাবর টেস দিয়ে ভূমির সঙ্গে, যদিও চিত্র মানে তুমি যে চিত্র লিখবা চিত্রের মধ্যে কোনো মার্ক নাই, তারপর তোমাকে চিত্র আঁকাইতে হবে তুমি ম্যাথটা করার জন্য। টেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। দেয়ালটির উচ্চতা বের করো, দেয়ালটির উচ্চতা কত? তো আশা করি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। একেবারে তো জকজকা ফকফকা। আমরা প্রথমে 1 নাম্বার নিয়ম দেখতেছি, আমরা 3টা নিয়ম ইনশাআল্লাহ শেষ করব। একটা বাহু আর কি দেওয়া থাকবে, একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকবে। আচ্ছা দেখো তো একটা বাহু আর একটা কোণ দেওয়া আছে কিনা। আমি যে তোমাকে বললাম দেখো তো একটা বাহু 18 মিটার আর একটা কোণ দেওয়া আছে, তাহলে আমার 1 নাম্বার নিয়মের সাথে মিলছে, মানে 1 নাম্বার টাইপের সাথে কিন্তু আমার মিলে গেছে। ওকে, তো 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস দিয়ে, আচ্ছা মনে করো একটা দেয়াল, আমরা উত্তর লিখতেছি, ঠিক আছে উত্তর। তো মনে করো একটা দেয়াল, এই যে একটা দেয়াল, দেয়াল তো অবশ্যই বুঝো। তো 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালটির উচ্চতা কত? বুঝলা, একটা দেয়াল, ঠিক আছে, একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস। আচ্ছা তুমি একটা জিনিস ভাবো তো, আমরা কি কোনোদিন মই এভাবে সোজা রাখতে পারি না? অবশ্যই এভাবে অ্যাঙ্গেলে রাখি। আমরা কোনোদিন কিন্তু সোজা ভাবে মই রাখতে পারি না। যখন আমরা মইটা রাখি তখন আমাদের ধরো এই যে দেয়ালের সাথে এভাবে অ্যাঙ্গেলে রাখতে হয়। যখন আমরা এভাবে তো আমরা 2D হিসেবে দেখতে, 3D তো আমরা তো এভাবে দেখাতে পারবো না। তো এই যে এইভাবে একটা অ্যাঙ্গেলে থাকে, ধরো এটা যদি দেয়াল হয় তাহলে আমরা এটার সাথে উপরে রাখতে পারি না, এভাবে অ্যাঙ্গেলে রাখতে হয়। তো ধরো একটা দেয়ালের ছাদ কোনটা, এই যে ধরো এখানে মনে মনে একটা ছাদ আছে, ঠিক আছে, কল্পনা করে নাও এটা ছাদ। তো কি বলছে, 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস দিয়ে আছে, তাহলে ছাদ বরাবর টেস দেওয়া আছে এইভাবে। কত মিটার লম্বা? 18 মিটার লম্বা মই। ওকে, তো তুমি ধরো মনে মনে আমি তোমার মই আঁকাই দেই, তুমি কেউ মানে মনে রাখতে পারো আর কি। পরীক্ষাতে মই আঁকা লাগবে না, এখানে জাস্ট তুমি কল্পনা করে নাও এখানে মই আছে। কত মিটার লম্বা? 18। তো কি বলছে, 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের, এই যে একটা দেয়ালের টেস দেওয়া কত, 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস দিয়ে আছে। এই যে টেস বলতে কি বোঝায়, এই যে এইটাকে টেস দেওয়া বলে। ধরো এই যে এই ছাদ না, এই ছাদের সাথে এইভাবে আড়াআড়ি ভাবে নেমনে সরাসরি তো থাকতে পারবে না, এইভাবে আড়াআড়ি যে লাগানো থাকে এটাকে বলা হয় টেস দেওয়া। টেস দিয়ে ভূমির সাথে, আচ্ছা কোনটা কোন জায়গায় উৎপন্ন করছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন জায়গায় বলছে দেখো তো, ভূমির সাথে। তাহলে ভূমি কোন জায়গায়? জায়গা অবশ্যই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোণের আগে বলে দিবে কোন জায়গায় কোণ উৎপন্ন করছে। যেহেতু বলছে ভূমির সাথে, এজন্য আমি ভূমিতে দিলাম। এখন আমাকে কি বলছে যে দেয়ালটির উচ্চতা কত, তাহলে যে এই জিনিসটা বের করতে বলছে, এইটার মান বের করতে বলছে। তো আমি এটা ধরলাম ধরো এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। আর এই যেটা তুমি যে কল্পনা করে নিবা যে এখানে ছাদ আছে, এটা একটা কল্পনা। ওকে, তো আশা করি চিত্রটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? মোহাম্মদ রাশেদ, চিত্র কি ক্লিয়ার হয়েছে? জানাও তো একটু। ওকে, বুঝে নিও, ঠিক আছে। তাহলে আমরা চিত্রটা আঁকাইলাম, এখন আমরা কি করব আসলে। তো আমি যদি এটা কোণ, তাহলে এটা অবশ্যই কি, এখানে কি, এটা অবশ্যই সমকোণ। দেখো তো আমার প্রথম চিত্র, আমি যে দুইটা চিত্র আঁকাইছিলাম, দুইটা ত্রিভুজ, প্রথম ত্রিভুজটার সাথে মিলে গেছে, তখন আমরা এখানে থিটা ধরছিলাম। তাহলে এই কোণের সাথে এটা কি বাহু? এটা অবশ্যই কি বাহু বলো তো? এটা বিপরীত বাহু না, বা তুমি লম্ব বলতে পারো। আর অবশ্যই এটা কি বাহু? এই যে সমকোণের বিপরীতে, তাহলে এটা কি? অতিভুজ। এটা কি? এটা হলো তোমার অতিভুজ। তাহলে এটা কি? এটা অবশ্যই সন্নিহিত বাহু। এতটুকু তো ক্লিয়ার, কোনটারে কি বাহু বলে। তুমি যদিও চিত্রের মধ্যে এগুলো লিখবা না, অবশ্যই লিখবা না, আগে যতটুকু লিখছিলাম ততটুকু লিখবা। এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। তো প্রথমে আমরা কি বলবো, যে দড়ি
দেয়ালটি, দেয়াল ইকুয়াল ধরো এবি ধরলাম, এবং মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য, মইতে বলছে না, এই যে মই, মইয়ের দৈর্ঘ্য এই যে এখান থেকে দেখে দেখে লিখবো 18 মিটার। আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যে যে বিন্দুতে কোণ উৎপন্ন করবে তাকে আমরা মাঝখানে রাখবো। তো আমরা কি লিখবো, এ সি বি সমান 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো এই যে সি তে কোণ আছে, এজন্য আমরা সি কে মাঝখানে লিখলাম। কেউ যদি লিখে বি সি এ, তারটাও কিন্তু রাইট। তো এগুলো আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ, মানে এ বি সি ত্রিভুজ আমরা কি লিখতে পারি? তো আমাদের কি বের করতে বলছে? এই যে বিপরীত বাহু বের করতে বলছে আর অতিভুজ। আমাদের কিন্তু সন্নিহিত বাহু নিয়ে কোনো কাজ নেই। তো দেখো তো বিপরীত বাহু আর অতিভুজ আছে কোন জায়গায়? এই যে দেখো সাইনের মধ্যে কিন্তু বিপরীত বাহু আছে আর অতিভুজ আছে। তাহলে আমরা কোন সূত্রটা নিব? অবশ্যই সাইনের সূত্রটা নিব। এই দুটো কেন নিব না? কারণ আমাকে বের করতে বলছে কি, এই যে এইচ, এইচটা আসলে কি বুঝেছে? এই ত্রিভুজের ক্ষেত্রে এইচটা আসলে বিপরীত বাহু, আর এটা কি অতিভুজ। যেহেতু আমার বিপরীত বাহু আর অতিভুজ আছে, দেয়া আছে, এজন্য আমি কোন সূত্রটা নিব? এই যে সাইন থিটা সূত্র নিব। সাইনের মধ্যে বিপরীত বাহু আর অতিভুজ আছে। ওকে, যদি আমাকে বলতো এই যে এটা না দিয়ে বলতো বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, তাহলে আমি এই যে কোনটা নিতাম? এই যে এটা নিতাম, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, মানে 10 নিতাম। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি নিব? ত্রিভুজ এ বি সি এ, যেহেতু এটা কি দেওয়া আছে, বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে আমরা সাইন নিব। কি হিসাবে নিব? সূত্র নিব সাইন। সাইন, আর এখানে কত ডিগ্রি দেওয়া আছে? 45। তাহলে থিটা জায়গায় নিব আমরা 45। তো সাইন মানে কি? সাইন মানে তোমার হলো বিপরীত বাহু বাই অতিভুজ। কেন আমরা সন্নিহিত বাহু নিলাম না? কারণ আমাদের এখানে কি সন্নিহিত বাহু বের করতে বলছে না, যে বাহু বের করতে বলছে না সেটাকে আমরা কেন নিব? ওকে, তো এই বাংলা লেখাটা লেখা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম তোমাদের প্রথম প্রথম। তো বিপরীত বাহু কি, তার মান দেওয়া আছে তোমার এইচ, এইচ এ বি সমান আমরা এইচ ধরলাম, এইচ। আর অতিভুজ কি দেওয়া আছে? আমার অতিভুজ দেওয়া আছে এসি। আর সাইন 45 ডিগ্রি মান জানতে হবে। সাইন 45 ডিগ্রি মান তোমার 1/√2। তো আমাদের একটু কষ্ট করে কয়েকটা জিনিসের মান মনে রাখতে হবে, সেটা আমি ভিডিও শেষের দিকে একটা ট্রিক শিখাই দিব, বা কেমনে মনে রাখতে পারো, বা কোন কোন, মানে সবটার মান তো তোমাকে মুখস্থ করতে হবে না, তিনটা সাইন কোস টেন এর মান মনে রাখলেই হবে। তো সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, আর এইচ বাই এসি, এইচ এ তো আমরা মান বের করবো, আর এসির মান কিন্তু দেওয়া আছে। এসির মান কত দেওয়া? এই যে 18। তো মইয়ের দৈর্ঘ্য আমরা কি লিখতে পারবো? এসি সমান লিখতে পারবো, এসি সমান 18 মিটার। তাহলে আমরা এখন মান বসাই, এইচ বাই 18, আর এদিকে হলো 1/√2। এখন আমরা আর আর গুণ করে দেবো। যদি এইদিকে দুইটা থাকে রাশি, আবার এইদিকে দুইটা থাকে উপর নিচে, তাহলে আমরা এই যে এইটার সাথে এটা গুণ করব, আর এইটার সাথে এটা গুণ করে দিব। তো আমরা এক দ্বারা যদি 18 কে গুণ করি, তাহলে কি হইতেছে? 1 × 18, আর এদিকে হবে এইচ ইন্টু √2। তাহলে পরের লাইনে কি হইতেছে আমাদের? বা আমরা বের করবো এইচ এর মান, তাহলে এটাকে সরাই দিতে হবে। এটা কি আছে অবস্থা, মানে এইচ এর সাথে √2টা গুণ অবস্থায় আছে। তো এই দিকে নিয়ে আসলে আমাদের ভাগ হবে। তো নিয়ে আসি আমরা 18 একে 18, তাহলে 18 লিখলাম, আর ভাগ হবে। এদিকে ছিল √2 গুণ, এদিকে এসে হয়েছে ভাগ, এদিকে শুধু রয়েছে আমাদের এইচ। তো 18 কে √2 দ্বারা ভাগ দাও, কত হইতেছে? 18 ভাগ √2, 12 দশমিক কত আসতে জানো? আনসারটা আসতেছে তোমার 12.72। 12.72। দেখো তো আনসার ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কি? এই তো আমার আগে আনসার দিয়ে দিছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ রাশেদ। তো বুঝছো, 1 নাম্বার নিয়মটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাহলে 1 নাম্বার নিয়ম কি? একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকবে। তো এই নিয়মে তার কোণগুলো আছে দেখো তো বইয়ের 203 পৃষ্ঠা তোমার 10, 11, 12, 13, 10, 11, 12, 13 এই ম্যাথ গুলো সেম ম্যাথ। তো আশা করি তোমরা পারবা। মুছে ফেললাম। আমার
আমাদের 1 নাম্বার নিয়ম শেষ, এখন 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। কয়টা বাজলো? প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা ম্যাথ করলে বেশি সময় লাগবে না। তো আমি এই যে এখন আমাদের পুরো বোর্ড লাগবে, এজন্য আমি মুছে ফেললাম। এই জিনিসগুলো মনে রাখতে হবে, সাইন মানে বিপরীত বাহু অতিভুজ বা লম্ব বাহু অতিভুজ। ওকে, এখন আমরা দেখব টাইপ 2। কি দেখব? টাইপ 2 2 নাম্বার নিয়ম দেখব। 2 নাম্বার নিয়মে কি থাকবে লিখে রাখো। একটি বাহু দুটি কোণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? এইভাবে পড়লে কিন্তু যে কোনো চ্যাপ্টার তুমি ইজিলি কম সময়ে বেশি আউটপুট পাবা, মানে তুমি বেশি আনসার করতে পারবা, বা বেশি শিখতে পারবা আর কি। এইভাবে পড়লে তোমার মানে মনে থাকবে বেশি যে কোনো বিষয়। টাইপ ভিত্তিক পড়লে অনেক কমে আসে পড়া। তো একটা বাহু ও দুটি কোণ, দুটি কোণ। তাহলে 2 নাম্বার নিয়মে কি থাকবে? একটা বাহু থাকবে, দুইটা কোণ থাকবে। আর 1 নাম্বার নিয়মে ছিল একটা বাহু একটা কোণ। তো আমরা যদি এই নিয়মের ম্যাথ দেখবো 14, 15, 16, বইয়ের 14, 15, 16 সেম নিয়ম। আর তোমার হলো তোমার উদাহরণ 5, ঠিক আছে। তো আমরা উদাহরণ করব না, আমি বইয়ের কোনটা করবো বলো? 15 নাম্বার করে দিলাম। এই নিয়মের 15 নাম্বার ম্যাথ কোনটা কোন আছে বলে দিলাম। 14, 15, 16, 14, 15, 16, 14, 15 আর তোমার হলো তোমার 16। এটা 15 দিয়ে, এটা 16, ঠিক আছে। এই ম্যাথ গুলো তোমরা নিজে করতে পারবা। এই যে 15 নাম্বার ম্যাথটা আমি করাই দেব। আর উদাহরণ একটা আছে, উদাহরণ কত? উদাহরণ 5। তাহলে 2 নাম্বার নিয়মে কোন কোন ম্যাথটা করে আমার? 14, 15, 16 আর উদাহরণ 5। একটা বাহু দুইটা কোণ থাকবে। তো আমি যদি দাগটা লিখে ফেলি, প্রথমে কি দেওয়া আছে, কি বলছে আমাকে? কোন স্থান থেকে একটা মিনারের দিকে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে, একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, 60 মিটার এগিয়ে আসলে, এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কত হয়? 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা কত? মিনারের উচ্চতা কত? ঠিক আছে, উচ্চতা কত? আমাদের কিন্তু অলরেডি ম্যাথ বইয়ে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা আমরা গতকালকে 1 ঘন্টায় শেষ করছি। অথবা এই চ্যাপ্টারে 1 ঘন্টা থেকে একটু বেশি লাগতে পারে, 1 ঘন্টা 20 মিনিট এরকম, কিন্তু আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, বিশ্বাস রাখো শেষ হয়ে যাবে। তো আমি কি বলছিলাম যে তোমাদের মনে করে দেখো তো, একটা বাহু আর একটা কোণ থাকবে। এই যে একটা বাহু আর দুইটা কোণ, দুইটা কোণ, একটা কোণ দুইটা কোণ। আমার কি টাইপের সাথে মিলছে? আমরা টাইপ 2 করতেছি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন প্রথমে চিত্র আঁকাবো। কি আঁকাবো? প্রথমে চিত্র আঁকাবো। প্রথমে আমাকে কি করতে হবে? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে চিত্র আঁকতে হবে। তো কি বলছে আমাকে প্রথমে বুঝো তো, কোন স্থান থেকে একটা মিনারের দিকে। তো আমি বললাম মনে করো যে কোন একটা স্থান, এই স্থানটা বললাম আমি এইটা, কোন একটা স্থান, কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে। আচ্ছা তুমি একটা জিনিস বুঝো তো, কোন স্থান থেকে এগিয়ে যাওয়া, এটা হলো সামনে, সামনের দিকে যাওয়া মানে তো এগিয়ে যাওয়া। আর যদি পিছনে বলতো তাহলে আমি কোন দিকে যেতাম? এইদিকে যেতাম। এটা হলো তোমার পিছন। তো আমরা কোন একটা স্থান ধরলাম, ধরো একটা স্থান, ঠিক আছে। এই স্থান থেকে যদি বলছে আমাদেরকে কত মিটার সামনের দিকে এগিয়ে গেছে? 60 মিটার। এই যে এগিয়ে, তো এগিয়ে যাওয়া মানে সামনের দিকে যাওয়া।
আর পিছনের বলতে বোঝাতে পিছন দিকে আসা। তো আমাদের যেহেতু বলছে কোন একটা স্থান, তো আমি যে কোন একটা স্থান ধরলাম এ একটা স্থান, এ কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তো আমি একটা এ ধরলাম একটা স্থান, এটা থেকে আমরা 60 মিটার এগিয়ে যাব। কত মিটার এগিয়ে যাব? 60 মিটার। তো আমি ধরলাম কোন একটা স্থান হলো তোমার এ, এটা থেকে কত মিটার এগিয়ে যাব? 60 মিটার। তো ধরো এইটুকু 60 মিটার, ধরো কতটুকু গেলাম, এইটুকু 60 মিটার, ধরো এটা 60 মিটার, ঠিক আছে? 60 মিটার, ধরো এটা সি বিন্দু, ঠিক আছে? ধরো কোন একটা স্থান থেকে 60 মিটার এগিয়ে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। কথা বুঝতে পারো করে, তুমি যদি 60 ডিগ্রি এগিয়ে আসো তাহলে কি হয়? মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যায়। ধরো তুমি এটা কোন একটা স্থান থেকে, এই স্থান থেকে তুমি সি স্থানে আসছো, কত মিটার আগাইছো? 60 মিটার আগাইছো। তোমার কোণ কত ছিল? 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। তো প্রথমে ধরো মিনারটা, ধরো এটা দিলাম মিনার, ঠিক আছে? ধরো এটা মিনারের শীর্ষবিন্দু, আর এটা হলো তোমার পাদবিন্দু, ঠিক আছে? এটা হলো পাদবিন্দু। তো তুমি একটা কোন একটা স্থান থেকে এই মিনারের দিকে কত মিটার আগাইছো? 60 মিটার আগাইছো। আগানোর ফলে কি হয়েছে? তোমার কোণটা ছিল 45 ডিগ্রি, হয়ে গেছে 60 ডিগ্রি। তো প্রথমে কত ডিগ্রি কোণ ছিল? এই যে বাহুর সাথে কোণটা আনবো, এটা ছিল 45 ডিগ্রি। তুমি যেহেতু 60 মিটার আগে সি বিন্দুতে চলে আসছো, তোমার কোণটা হয়ে গেছে 60 ডিগ্রি। ঠিক আছে? কত মিটার আগাইলাম? আমি 60 মিটার এগিয়ে আসার কারণে আমার কোণটা 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। আসলেই তো তুমি যদি একটা মই ধরো, এই জিনিসটা আমি তোমার একটা মার্কার দিয়ে বোঝাই। ধরো এটা মিনার, ঠিক আছে? তুমি যদি এই যে এইভাবে ধরো, যত কাছে থাকবে, এই ধরো একটা মই, সরি একটা ধরো একটা দেয়ালের চার, একটা দেয়াল, তো দেয়ালের যত কাছে রাখবা মই, তখন কোণটা তত বড় হবে। যত দূরে যাইবা তত কিন্তু অ্যাঙ্গেলটা ছোট হবে। তো কোনো জিনিসের যদি কাছে যাইতে রাখবা কোণটা বড় হবে, আর যদি তুমি দূরে যাইবা আস্তে আস্তে কি হবে? যেভাবে সরবে, এই যে তুমি ধরো এই সেম একটা জিনিস, এটাকে তুমি কি করবা? দূরে নিবা। এভাবে ছিল প্রথমে, তাহলে কোণটা বড় ছিল, এখন আস্তে আস্তে তুমি কি করতেছো? নিচে নামাইতেছো। তাহলে দেখো এই যে এটা উপর থেকে নিচে নামতেছে, আর এই যে কোণটা ছোট হয়ে যেতেছে। এই জন্য যে তুমি কি হয়েছে? তুমি 60 মিটার আগানোর কারণে যতই কাছে যাইবা, মিনারে যত কাছে যাইবা কোণটা তত কি হবে? বড় হবে। আর যত পিছনের দিকে আসবা কোণ তত ছোট হবে। তো আমরা এই চিত্রটা মনে রাখবো, ঠিক আছে? তো এখন আমাদের কি বলছে? মিনারের উচ্চতা কত? তো মিনারের উচ্চতা আমরা ধরলাম এইচ মিটার, ওকে? আর এটাকে ধরলাম, এটা ধরলাম এক্স মিটার, যেহেতু কিছু দেওয়া নাই। তো এ সি, এটা ধরলাম আমরা বি, এটা ধরলাম ডি। ওকে, চিত্র কি তোমরা বুঝছো? মোহাম্মদ রাশেদ, চিত্র কি তোমরা বুঝছো? এইটা কিন্তু 60, এখানে কিন্তু 60 আছে, 60 মিটার, ঠিক আছে? 60 মিটার, এখানে লাইটের কি পড়ছে? একটা ফোকাস পড়ছে, এটা 60 মিটার, ঠিক আছে? তো আমি আবার একবার উদ্দীপকটা করবো। আমাদের ম্যাথ এখন ইজি। কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তো আমি ধরলাম এ একটা স্থান, এই স্থান থেকে আমি কি করলাম? মিনারের দিকে এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দু কোণটা এটাকে বলা হয় শীর্ষ, এটাকে বলা হয় পাদবিন্দু। শীর্ষবিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ কি বলছিলাম? যে কোন ভূমির কোন একটা রেখার সাথে উপরের দিকে থাকবে, এই যে কোণগুলো কিন্তু উপরের দিকে আছে। তো 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তো ছিল তুমি এই স্থান থেকে সি স্থানে আসার কারণে 60 মিটার এগিয়ে আসছো, এই জন্য 45 ডিগ্রি থেকে কোণটা 60 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এখন আমাকে বলছে মিনারের উচ্চতা কত, তার মানে এইচ এর মান বের করতে বলছে। ওকে, বা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি একটা ট্রিক শিখাবো, যদি কেউ মনে না রাখতে পারো তাইলে মনে রাখবা, যখন এই ধরনের চিত্র বলবে বা এইভাবে দুইটা কোণ আর একটা বাহু দেওয়া থাকবে, তখন চিত্র এইভাবে হবে। শিওর, তুমি বুঝো না বুঝো, চিত্রটা এইভাবে হবে সব সময়। ওকে, যদি বলে ভাইয়া যদি এগিয়ে আসলে বলে, পিছনের দিকে বলে, সেম হবে। তুমি বিশ্বাস করো না করো, তোমার যদি বলে যে এগিয়ে আসলে যা, পিছিয়ে আসলে তা, যখন ফিসাতে বলবে তখন এই যে এই জায়গা থেকে ফিসাতে বলে। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম,
যখন ফিসাতে বলে তখন এই যে সি বিন্দু থেকে ফিসাতে বলে, তখন সেম জিনিস। তো তুমি বাকি যে উদাহরণগুলো আছে যে 14, 16 উদাহরণ 5 এগুলো মিলাই নিও, দেখবা চিত্রটা এভাবেই হবে। তো তুমি মাস্ট বি চিত্রটা মনে রাখবা। এই আয়েশা, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি ক্লাসে আসো, থ্যাংক ইউ। তোমার বান্ধবীদেরকে একটু কি করে দিও। তো আমি কি বললাম, দুইটা কোণ আর একটা বাহুতে থাকলে চিত্রটা আমার এইভাবেই হবে। তুমি যদি যে স্যার আমি মুখস্থ করে ফেলবো, করে ফেলিও, কোনো সমস্যা নাই। এখন আমরা ম্যাথটা করবো। আমাদের কি বলছে, উচ্চতা কত, কিসের উচ্চতা, মিনারের উচ্চতা। এই যে মিনার, এই যে মিনার, এটা মিনার। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। প্রথমে কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই ত্রিভুজ। তো এই ত্রিভুজে কি কি দেওয়া আছে দেখো তো। এই কোণের সাপেক্ষে এটা কি বাহু, যেহেতু এই কোণের বিপরীত এটা আছে, এটা বিপরীত বাহু, তাহলে দেওয়া আছে আমার কি বিপরীত বাহু আছে। আর এটা কি বাহু, এটা সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আছে কোন অনুপাতে, sin cos tan। আমরা জানি tan, tan মানে কি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব, tan নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা ধরে নেই কি কি ধরছি, আমরা ধরি মিনার টির উচ্চতা কি ধরলাম আমরা, বিডি, বিডি সমান h মিটার। আর কি ধরলাম ধরো তো, এবং এই যে ভালো করে বুঝবা কিন্তু এ আর ডি, এ আর ডি এর ভিতর কিন্তু দুইটা জিনিস আছে। আমরা এডি সমান কি লিখতে পারবো বলো তো, এডি মানে কি এসি প্লাস সিডি। কারণ কি এসি আর সিডি যোগ করলে তো আমরা এডি পাই, তাহলে আমরা এডি সমান এসি প্লাস সিডি লিখতে পারি না। আমরা লিখবো কি এডি সমান এসি প্লাস সিডি। তো এসির মান হলো 60 আর আমরা সিডি ধরলাম এক্স, এত মিটার, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আমাদের দুইটা কোণ দেওয়া আছে। তো একটা কোণ কি হবে, বি এ সি, অবশ্যই গুণ বি এ ডি। কারণ কি তুমি যে যে শীর্ষ থেকে কোণটা নিবা, এই যে এই মিনারের শীর্ষ বিন্দু আর এটা হলো পাদবিন্দু। তো আমরা যখন কোণ নিব, যে যার শীর্ষ বিন্দু থেকে আমরা কোণটা গণনা করব তার পাদবিন্দু পর্যন্ত আসতে হবে। তুমি যদি বি এ সি বলো, যদি বলো বি এ সি সমান 45 ডিগ্রি, এটা কিন্তু ভুল। কারণ সি বিন্দুতে কিন্তু এটার পাদবিন্দু না, কারণ মিনারের পাদবিন্দু কিন্তু ডি বিন্দুতে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমরা কি নিব, এবং কোণ বি এ ডি, এই যে এ বিন্দুতে কোণ আছে, এজন্য আমরা একে মাঝখানে রাখবো 60 ডিগ্রি, ও বি সি ডি অথবা ডি সি এ বি বলতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম আমরা, বি সি ডি সমান 60 ডিগ্রি। তো এই তথ্যটুকুই তো আমাদের দেওয়া আছে উদ্দীপকে, আর তো কিছু দেওয়া নাই। এখন আমরা কি করছিলাম, আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, মানে 60 ডিগ্রি প্রথমে যা থাকবে, মানে মিনারের কাছে যে ত্রিভুজটা থাকবে সেটা নিয়ে কাজ করব। কারণ এখানে ত্রিভুজ কিন্তু দুইটা, একটা দুইটা। তো আমরা দিলাম এটা 1 নাম্বার ত্রিভুজ, এটা দিলাম 2 নাম্বার ত্রিভুজ। তো 1 নাম্বার ত্রিভুজের সাপেক্ষে এটা কি বাহু, যেহেতু এই কোণের বিপরীতে, মানে সরাসরি সামনাসামনি আছে এই বাহুটা, তার মানে এটা হলো বিপরীত বাহু। আর এটা কি, এটা অবশ্যই সন্নিহিত বাহু। আর এটা কি, এটা যদি সমকোণ হয় এটা অবশ্যই সমকোণ। তো এটা কি হবে, এটা কি বাহু হবে, এটা অবশ্যই অতিভুজ হবে। তো আমরা অতিভুজ কি আনবো এখানে না, আমাদের দেওয়া আছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু নিয়ে কাজ করব। তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আমরা জানি যে ত্রিভুজ বি সি ডি এ, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু মানে তোমার tan। তো tan কত ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান বিপরীত বাহু কত, বিপরীত বাহু মানে তোমার h, আর সন্নিহিত বাহু আছে তোমার x, এই যে এটা বিপরীত বাহু, এটা তোমার হলো সন্নিহিত বাহু। কেন আমি cos আর sin নিলাম না, কারণ আমার মান দেওয়া আছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তো আমি জানি একমাত্র tan এর অনুপাত হলো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, আর sin এর হলো তোমার বিপরীত বাহু আর অতিভুজ, cos এর হলো সন্নিহিত বাহু আর অতিভুজ। এখানে কি অতিভুজের কোনো মান দেওয়া আছে, তাহলে কি আমরা আনবো sin cos, না আমরা tan আনবো। এখন tan 60 ডিগ্রি মান জানতে হবে, tan 60 ডিগ্রি মান হলো √3। কয়েকটা মান মুখস্থ করতে হবে, সেটা আমি বলে দিব। একদিকে হলো h/x, ওকে। তো আমরা ধরবো এটা 1 নং সমীকরণ, ঠিক আছে। এখন কিন্তু ত্রিভুজ আমার আরেকটা রয়ে গেছে। আরেকটা ত্রিভুজ কোনটা, একটা জিনিস লক্ষ্য করতে হবে কিন্তু ভালো করে। আর একটা ত্রিভুজ হলো তোমার এই যে এই ত্রিভুজটা, এই যে এইটা
এইটা বড় ত্রিভুজটা, বড় ত্রিভুজ। এখন বুঝো বড় ত্রিভুজের ভিতরে কিন্তু ছোট ত্রিভুজ ছিল, এজন্য আমরা ছোট ত্রিভুজ নিয়ে আগে কাজ করলাম, তারপর আমরা এখন বড় ত্রিভুজ নিয়ে কাজ করব। ওকে, এখন বলতে পারো ভাই আচ্ছা এখানে তো এইচ আর এক্স দুটোটাই অজানা। আচ্ছা, একটা সমীকরণে যখন দুইটা রাশির মান অজানা থাকে তখন তো আমরা মান বের করতে পারি না, এজন্য এটা আমরা সমীকরণ আকারে লিখে রাখবো। ওকে, আমি আবার বলতেছি, একটা সমীকরণের মধ্যে যখন দুইটা জিনিসের মান অজানা থাকে তখন আমরা সেই সমীকরণ সমাধান করতে পারি না, এর জন্য এটা এইভাবে লিখে রাখলাম। বাট বাকিটুকু আমরা কোন দিকে করব? এই দিকে কি দেখা যাবে? তোমরা কমেন্টে একটু জানাও তো, বোর্ডটা তো অনেক ছোট, এইদিকে কি দেখা যাবে? এইদিকে ফ্রিজন কি বললো ভাইয়া, যে সমীকরণ কি লিখা লাগবে না? তুমি টান দিয়ে সমীকরণ যদি লিখো তে লিখবা, লিখলে ভালো আর কি, না লিখলে তেমন একটা প্যারা নাই। হ্যাঁ আয়েশা দেখা যাবে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই যে ছোট ত্রিভুজ নিয়ে কাজ শেষ, মানে বি সি ডি, আর এই যে বি এ ডি, এই ত্রিভুজের ভিতরে কিন্তু ছোট ত্রিভুজটা ছিল। এবার আমরা কাজ করব কোন ত্রিভুজ নিয়ে? বড় ত্রিভুজ। তো ত্রিভুজ বি এ ডি এ, এই যে এই কোণের মধ্যে, এর মধ্যে কিন্তু কোণ আছে, এজন্য একে মাঝখানে রাখলাম। এখন আমাদের কি দেওয়া আছে? আচ্ছা, এই ত্রিভুজের সাপেক্ষে এই যে বুঝো এইটা কি বাহু বলো তো ভাইয়া? এই কোণের সাপেক্ষে এটা কি বাহু? বিপরীত বাহু। আর এটা কি? এটা অবশ্যই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু টোটালটা কিন্তু এই যে এই টোটালটা কিন্তু সন্নিহিত বাহু। কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। কিন্তু এই ত্রিভুজের সাপেক্ষে কিন্তু সন্নিহিত বাহু শুধুমাত্র এতটুকু, শুধু এতটুকু। কিন্তু যখন আমরা বড় ত্রিভুজ নেব বি এ ডি, বি এ ডি এর ক্ষেত্রে কিন্তু তোমার কি এই টোটালটা 60 প্লাস এক্স হবে আমার সন্নিহিত বাহু, আর এটা হবে তোমার বিপরীত বাহু। কিন্তু ওই ত্রিভুজ আমাদের কোনো মান দেয়া নাই, তার মানে আমরা এই সমীকরণে বা এই চিত্রে ওই ত্রিভুজ আমরা ব্যবহার করব না। তাহলে আবার ঠিক সেম কি দেওয়া আছে? বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু। আবার 10, তাহলে আমরা আবার 10 নিব। 10 এখন কত ডিগ্রি? 45 ডিগ্রি। কিন্তু কি দেওয়া আছে? বিপরীত বাহু তোমার হলো এইচ, আর সন্নিহিত বাহু এখন কিন্তু 60 প্লাস এক্স, কারণ এই বি এ ডি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু যে 60 আর এক্স, এই টোটালটা, এই যে এই টোটালটা কিন্তু তোমার কি সন্নিহিত বাহু, এটা মনে রাখতে হবে। অনেকে কিন্তু 60 নিবে, 60 নিলে কিন্তু ভুল হবে। মনে রাখবা শীর্ষবিন্দু আর পাদবিন্দু, এই কোণ, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা এই যে শীর্ষবিন্দু আর পাদবিন্দু থেকে অ্যাড হয়েছে, বুঝছো? মনে রাখতে হবে এগুলা। এখন আমরা একটু কাজ করবো। মনে রাখবা 10 45 ডিগ্রি মান হলো তোমার 1, আমার এখানে কি থাকলো? h বাই 60 প্লাস এক্স। আচ্ছা, এখানে আমরা খার মান বের করবো, বলো তো একটু আমারে। আমরা খার মান বের করব, আমরা মিনাটির উচ্চতা, তার মানে এইচ এর মান বের করব। তাহলে আমার এই সমীকরণে কি হয়ে গেছে? এইচ আর এক্স দুইটা জিনিসের মান অজানা, তাহলে আমরা কাকে সরাবো? আমরা এক্স কে সরাই দিব, মানে বিদায় পৃথিবী বলে না, আমরা এক্স কে বাদ দিতে হবে, কারণ আমরা এইচ এর মান বের করবো, এজন্য এক্স কে বাদ দিব। তো কোন জিনিসকে কখন বাদ দেওয়া যায়? তার মান বসাইলে। এখন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নিব। তো অনেকেই আমরা প্রথমে বুঝতে পারি না যে কার মান লাগবে আমার। তো যখন তুমি এখানে আসবা তখনই বুঝতে পারবা যে কার মান লাগবে। যেহেতু আমরা এইচ এর মান বের করবো, তাহলে এইচ টা সরানো যাবে না, তাহলে আমরা এক্স কে বিদায় পৃথিবী সরাই দিব। তাহলে এক্স এর মান এখান থেকে নিয়ে আসি। তো আমরা এটাকে যদি এক্সচেঞ্জ করি, এটা এদিকে কি আছে বলো তো? ভাগ আছে, এদিকে এসে কি হবে? গুণ হবে। তো গুণ করে ফেলো, আর এদিকে শুধু থাকবে এইচ। তো আমরা এক্স এর মান বের করবো, এক্স কে রাখলাম এদিকে, আর √3 কে এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। এক্স এর মানটা কি? এইচ বাই √3। তাহলে আমরা এখানে কি করব? এইচ বাই √3 বসাবো, কিন্তু বসানোর আগে আরেকটু কাজ করে নিই। এখানেও সেম কাজটা করবো। এটা এদিকে কি আছে? ভাগ আছে, এই 1 এর সাথে এসে কি হবে? গুণ হবে। তো 1 দ্বারা তো যে কোনো কিছু গুণ করলে কি হয়? নো চেঞ্জ। তো 60 প্লাস এক্স ইকুয়াল এইচ। এখন আমরা কি করবো জানো? এই যে এক্স এর মানটা কিন্তু বসাই দিব। আমরা এই যে এইচ সমান 1 * 60 প্লাস এক্স। এখন আমরা যেহেতু এইচ এর মান বের করবো, তাহলে এক্স কে সরাই দিব। তো এক্স কিভাবে সরাবো? এই যে এক্স এর মানটা বসাই, এইচ বাই √3। তাহলে আমরা এখন লিখবো কি? লিখবো বলো ভাইয়া, আমার আগে আনসার দিয়ে দাও।
এইচ এর মান হলো তোমার এক্স এর মান, এই যে এক্স এর মান বসাইলাম এখানে, h/√3 ইকুয়াল এইচ। এখন জাস্ট একটু ক্যালকুলেশন, তো আমরা এই অংশটুকু মুছে ফেলি, নয়তো আমি তো আর করতে পারতেছি না, জায়গা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এই অংশের পরে কোন জায়গায় করবো, এখানে করলাম। বা এখন দেখো তো এটা কি হয়ে গেছে, 60 প্লাস h/√3, এখানে কিন্তু √3 লসাগু যায়, যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা এখানে এসে লসাগু নিব। তো যেহেতু একটা আছে শুধুমাত্র, এখানে 60 এর নিচে নাই মানে অবশ্যই 1 আছে, তো 1 আর √3 লসাগু কি √3। এখন এই যে আমরা জানি কি হয় জানো, ভগ্নাংশের হরে হরে ভাগ হয়, লবের সাথে গুণ হয়। তো এটা নিচে নাই, তাহলে ভাগ কি হবে না, ভাগ হবে না। এই √3 কি হবে, এই 60 এর সাথে গুণ হয়ে যাবে। তো 60√3, আশা করি এটা আমরা ছোটবেলায় অবশ্যই শিখছি, আমরা ক্লাস 3, 4, 5 এ লসাগু শিখছি। তারপর আমি বলে দিলাম মাঝখানে আছে প্লাস, দিব আমরা প্লাস। এখন কি এটা কি আছে, হরের এটা হলো লসাগুর হর, তো এই হরে আর হরে ভাগ হবে। তো √3 কে √3 দ্বারা ভাগ করলে কি হবে, কাটা, তার মানে 1 থাকবে। 1 দ্বারা h কে গুণ করলে কি হবে, শুধু h, এটা সমান h। বুঝলা তো? আর এখানে কেন √3 টা এসে গুণ হইলো, কারণ কি, কারণ এই সাইডে নিচে তো কিছু নাই, তাহলে কি তুমি ভাগ করতে পারবা না? 1 দ্বারা ভাগ করলে তো √3 হবে, তুমি যদি √3 কে 1 দ্বারা ভাগ করো তাহলে কি হইতেছে, √3 হইতেছে। তো যা থাকবে ভাগ করার পর তা লবের সাথে গুণ হবে, মানে উপরে যে থাকবে তার সাথে গুণ হবে। তো এখানে কোনো কিছু নাই, মানে একটা থাকলে আমরা এটা লব হিসেবে কল্পনা করি। তো আমাদের ম্যাথ তো শেষই। এখন কি করব, এই √3 থেকে এদিকে আছে ভাগ, এদিকে এসে হবে গুণ। আমরা তো জানি সমানে একদিকে ভাগ থাকলে অন্যদিকে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। তো 60√3, আমার আগে আনসার দিয়ে দাও প্লিজ। যারা মিস করতেছো, অনেক কিছু মিস করতেছো, বিশ্বাস করো। আমরা h এর মান বের করব, তো h টাকে সরাই দিব, কারণ আমরা h এর মান বের করব। h গুলাকে একত্র করে নিলাম, তো √3h, এদিকে আছে প্লাস h, এদিকে এসে হবে মাইনাস h, বা 60√3 ইকুয়াল, এখান থেকে h কমন যায়, তো h নিলাম কমন, তো এখান থেকে h নিয়ে আসছে, তাহলে কি রয়েছে বাকি আমাদের √3, এই মাইনাসের মাইনাস। আচ্ছা এখানে একটা h ছিল, নিয়ে আসছি আমি, তাহলে নাই মানে অবশ্যই 1। এখন তুমি গুণ করো, তো এই লাইন থেকে কি এই লাইন হয়, h এর সাথে √3 গুণ করলে √3h, মাইনাসের মাইনাস, h এর সাথে 1 গুণ করলে একটা h। ওকে, তাহলে কি আমার আনসার ভুল না? এটা কি বুঝছো? রাইট। তাহলে 60√3, তাহলে h এর মান বের করবে, এগুলোকে সরাই দিতে হবে, এদিকে ছিল যে গুণ, আইসে হবে ভাগ, তো √3 ভাগ 1, এটা সমান h। তো এই জায়গায় আইসা প্রায় 99 স্টুডেন্ট ভুল করবে, এই যে ক্যালকুলেশনটা করতে পারবে না, গ্যারান্টি। আমি আমার 6 বছরের পড়ানো অভিজ্ঞতা থেকে বলতেছি, স্টুডেন্ট এসে এখানে ভুল করে সবচেয়ে বেশি। এই যে ভাগটা করলে দেখবে একজনের একটা আনসার আসে, আর একজনের আরেকটা আসে, যে আমি দুইটা অ্যান্সার বের করে দেখাচ্ছি, তোমরা বলিও তো যে কোনটা রাইট আনসার, দেখি কে বলতে পারে। তোমরা আনসার বলো কমেন্টে। ঠিক আছে, আমার একটা আনসার বললাম আমি, কত, 73.48। তোমরা বলবা কোনটা রাইট। আর একটা হলো 60√3 ভাগ 3 মাইনাস 1। আর একটা তোমরা তাড়াতাড়ি বলো প্লিজ, তাড়াতাড়ি একটু। বলো কোনটা রাইট। প্রথমটা রাইট, এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। দেখি তোমরা কে আনসার দেও সঠিক। এই আনসারটা আয়েশা বলে ফেলছে, থ্যাংক ইউ আয়েশা। তারপর ফ্রিজনও বলে ফেলছে 141 তারপর আয়মান চৌধুরী বলে ফেলছে 141.96। তাহলে তো তোমরা পারোই। মনে রাখবা, যখন তোমার কোন একটা ভগ্নাংশের নিচে একাধিক সংখ্যা থাকবে, তখন তুমি অবশ্যই ব্র্যাকেট দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবে, এই যে এই ব্র্যাকেটটা যদি তুমি না দেও, তাহলে আনসার আসবে, একজনের আসবে কত, 73.48, আর যারা ব্র্যাকেট দিছে তাদের আনসার আসবে 141.96।
তাহলে আমার আনসার কোনটা রাইট? আনসার কিন্তু এটা রাইট। তো অনেকে সারা অঙ্ক করে এসে এখানে ভুল করে ফেলে। আসলে কি করা উচিত? এটা তোমরা করবা না, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। তো আমার আনসার কি, এস এর মান কি বের হইলো? তাহলে অবশেষে 141.96, এটাই আনসার। তো ম্যাথটা কি তোমরা বুঝলা? তাহলে আমাদের টাইপ 2 শেষ। আর মাত্র একটা টাইপ রয়েছে। আর কয়টা টাইপ? একটা টাইপ। তো দেখো আমি মাত্র এই কত বড় একটা চ্যাপ্টারকে 3টা নিয়মের মাধ্যমে শেষ করাইতেছি। তাহলে কি বুঝতে পারতেছো এতগুলা ম্যাথকে আমি এতটুকু করে ফেলছি? তারপরে কেমনে যে ভাই মানুষ মেতে ফিল করে এবার 1,62,000 আমার মাথায় ধরে না যে 2 বছরে কি একটা স্টুডেন্ট যেখানে 3 থেকে 4টা অধ্যায় পড়লে পাস করা যায় বা মোটামুটি ভালো মার্কস তোলা যায় সেখানে তারা ফেল করে। হায় আফসোস, তোমরা কিন্তু পস্তানোর আগে কি করো, কি হয়ে যায়। আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর আমাদের 20 মিনিটের মতো লাগবে। তো সবাই একটু সাথে থাকো, আমি একটু পানি খাবো। সবাই একটু গ্রুপে ডেকে নিয়ে আসো যারা যারা এখনো ক্লাস করে নাই। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দিও রে, এত সময় থাকে না সবকিছু কি করার। বোর্ড তো ছোট। আমাদের লাস্ট টাইপ ওই যে কুটি বাঙ্গা আছে না, একটা কুটি ভেঙে গিয়েছে বা একটা গাছ জোরে ভেঙে গেলে কি হয়, তোমাদের একবার 2টা কোণ আর একটা বাহুতে একটা চিত্র এমন হবে। তুমি পারলে মনে মুখস্থ করে নিও আর মিলাই নিও। যদি একটাও না পারো আমাকে ইনবক্সে জানাবা, ঠিক আছে, যে স্যার আমি মিলাইতে পারি না, আপনার কথা বল। আমাদের লাস্ট টাইপ, ঠিক আছে, 3 নাম্বার টাইপ। 3টা নিয়মে বলছিলাম আমি শেষ করবো, 3টা নিয়মে শেষ করবো। যদিও 4টা নিয়ম বলা যায়, তাও আমরা 3টেই বলবো। যাও, গাছ বা কুটি ভাঙ্গা, গাছ বা কুটি ভাঙ্গার নেট। তাহলে আমরা 3টা নিয়ম দিলাম আর 3টা টাইপ। প্রথমে কি ছিল? একটা বাহু একটা কোণ। 2 নাম্বার টাইপে ছিল আমাদের একটা বাহু 2টা কোণ। আর 3 নাম্বার টাইপ কি আমাদের? গাছ বা কুটি ভাঙ্গার নেট। ওকে, তো আশা করি তোমরা 3 নাম্বার টাইপ করলে আমাদের ম্যাথ শেষ। তো আমরা বইয়ের 17, 18 আর উদাহরণ 6, 17, 18 উদাহরণ 6, 17, 18 আর উদাহরণ 6, উদাহরণ 6, এই যে 3টা ম্যাথ এই নিয়মের, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। এখন আমি প্রথমে কি করব? একটা ম্যাথ লিখবো। তো আমাদের এই গাছ বা কুটি ভাঙ্গার ক্ষেত্রে তার 2টা চিত্র মনে রাখলে আমাদের হবে। আমি 2টা চিত্র পরবর্তীতে বলবো। তো আগে একটা ম্যাথ করে নিই। তো আমি 17 নম্বর ম্যাথটাই করলাম। তো 17, 18 প্রায় কাছাকাছি নিয়ম, একটু চেঞ্জ আছে, একটু একটু, ঠিক আছে। তো ক্লাস শুধু করতেই থাকবো, মাঝে মধ্যে একটু দুষ্টামি না করলে তো ভালো লাগে না। তো তোমরা কোন জায়গা থেকে আমাকে দেখতেছো একটু কমেন্টে জানাও, আর আমি একটু ডাকটা লিখে নিই। 64 মিটার লম্বা একটা কুটি, 64 মিটার লম্বা একটা কুটি। আচ্ছা, তুমি কি বুঝেছো যে এখানে 64 মিটার লম্বা কুটি কিভাবে মানুষ মাপে? বা এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা গাছ মানুষ কিভাবে মাপতে পারে? মানুষ তো এত ছোট ছোট, এই যে এই বেসিক কনসেপ্ট ইউজ করে, বুঝতে পারছো? 64 মিটার লম্বা একটা কুটি ভেঙে গিয়ে কি হয়েছে? সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, ভূমির সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা হলো আমার কি
তারপর কুটির বাঙ্গা অংশ নির্ণয় করো, কুটির বাঙ্গা অংশ নির্ণয় করো, বাঙ্গা অংশ নির্ণয় করো। ফুলাবান কেড়ে যে ক্লাস করে না, বুঝি না রে, পরে পস্তাবে। মাগুরা, তারপর বরিশাল গরু নদী, তারপর দেখি সবুজবাগ ঢাকা, তারপর দেখি আর কে কে আছে। এই তোমরা আবার কমেন্টে জগা লেগে যায় না, ক্লাস করো মনোযোগ দিয়ে, ঠিক আছে? একটু মনোযোগ দাও বাচ্চা কাচ্চারা। তো কি বলছে, 64 মিটার লম্বা একটি কুটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হওয়া। এই যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, বিচ্ছিন্ন না হওয়া, মনে রাখবা। বিচ্ছিন্ন, ধরো আমি বললাম, এই বলে না বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে কি, ধরো কোনো সংযোগ নাই। আর বিচ্ছিন্ন না হওয়া আমি বিচ্ছিন্ন না হওয়া, আর অবিচ্ছিন্ন কিন্তু সেম জিনিস, এই দুইটা কিন্তু সেম জিনিস, এটাকে আমরা বুঝতে হবে। বিচ্ছিন্ন না হওয়া যা অবিচ্ছিন্নতা, ওই যে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ি না, যেমন আমি তোমাকে আই রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে করি, আর আই ডোন্ট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাইনি। তার মানে কি, তুমি ভুলে যাও না মানে অবশ্যই মনে করো। তো বিচ্ছিন্ন না হওয়া যা অবিচ্ছিন্নতা। তো যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তো ধরো একটা গাছ বাঁধছে, তো গাছ ধরো এই জায়গাতে বাঁধছে, ঠিক আছে? তো এই জায়গাতে বাঁধে এইভাবে ঘুরে রয়েছে, তাহলে ধরো একটা কুনটুন কিছু একটা উৎপন্ন হবে। এখন যদি এই যে এখানে যদি বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে তো গাছের কোনো অস্তিত্ব ছিল না, তো এভাবে হয়ে যেত, এভাবে হয়ে যেত, বুঝলা? তো বিচ্ছিন্ন না হওয়া বা অবিচ্ছিন্ন, এই দুইটা শব্দ থাকবে। তো এখন আমরা চিত্রটা এঁকে নিব। চিত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো, 64 মিটার লম্বা একটা কুটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, বা 64 মিটার লম্বা, তো আমরা ধরে নিই এটা 64 মিটার। ধরো এ আর বি একটা কুটি কত মিটার লম্বা, 64 মিটার, ঠিক আছে? আমার বলে দিছে 64 মিটার একটা লম্বা কুটি, আমি ধরলাম এ বি একটা কুটি যা 64 মিটার লম্বা, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো ভেঙে গেছে, ধরো আমি জ্বর আসছিল, তো জ্বর সেটাকে ভেঙে দিলে, কেন ভেঙে দিল? তো ভেঙে দিলে এই যে উপরের অংশটা আছে না, এটা এখানে চলে আসছে, তাহলে উপরের অংশটা আমরা কি দিয়ে রাখবো, এখন ডট ডট দিয়ে রাখবো, মানে বেগে চলে আসছে। তাহলে এই যে এই অংশটুকু ধরো আমরা সি বিন্দুতে ভাঙছে, ভাঙার পরে এই যে এই অংশটুকু এখানে চলে আসছে, এই যে এই অংশটুকু এইখানে চলে আসছে, ঠিক আছে? এই জন্য আমি ডট ডট দিয়ে বুঝাইলাম। কি করছে, ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, তাহলে ভূমি কোনটা, এটা অবশ্যই ভূমি, আমরা ভূমি এঁকে নিই, এটার সাথে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। বুঝো কিন্তু 60 মিটার লম্বা একটা কুটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, কুটির বাঙ্গা অংশ নির্ণয় করো। বাঙ্গা অংশ কোন জায়গা বলো তো? তাই যে এই যে এই এসি আর ধরে দিলাম বি ধরলাম, এসি আর সিডি কিন্তু সমান, তার মানে আমাদের এই অংশটুকু অথবা এই অংশটুকু, তুমি এসিও বলতে পারো আবার সিডিও বলতে পারো, কারণ কি এসি আর সিডি কি সমান। তাহলে আমাদের এসি আর সিডি মান বের করতে বলছে। তবে ভালো অংশ কোন জায়গা, এই যে এই অংশটুকু কিন্তু ভালো রয়েছে আমাদের, এই যে অংশটুকু, এই অংশটুকু, ঠিক না? তো আমরা ধরে নিলাম এটা এক্স মিটার, বুঝছো কিন্তু? তো একটা 64 মিটার লম্বা কুটি ছিল, আমি 64 মিটার লম্বা কুটি এঁকেছি, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি মনে করলাম সি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এসি অংশটা যে এখানে চলে আসছে, আইসা সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করছে। ওকে, এখন কুটির বাঙ্গা অংশ নির্ণয় করো। আচ্ছা, এই আমাদের বালা অংশ কতটুকু, এই যে বিসি, তার মানে এক্স মিটার, আমরা ধরলাম বিসি মানে আমাদের এক্স মিটার পর্যন্ত বালা রয়েছে। আচ্ছা, তোমার কাছে যদি আমি বলি 20 টাকা 10 টাকা আছে, তুমি সেখান থেকে 2 টাকা দিয়ে দিছো, তাহলে দিয়ে দিছো, তাহলে তুমি কি বলবা, 10 - 2। তাহলে আমার সম্পূর্ণ কুটি ছিল আমার কত, ছিল আমার 64। তুমি 64 থেকে আমি বললাম যে বাঙ্গাংশ কতটুকু, তো তুমি বলবা যে আমি 64 হলো বাঙ্গা, 64 বলতে কি আছে, বালা অংশ এবং বাঙ্গা অংশ উভয়ই আছে। মনে রাখবা 64 মধ্যে কি কি আছে,
বালো প্লাস বাঙ্গা, আর এই যে এক্স মিটার এটা শুধু বালো এক্স। তাহলে আমি যে বালো আর বাঙ্গা অংশ থেকে যদি শুধু বালো অংশ বাদ দিয়ে দিই, তাহলে এটা বাদ যাবে, তো থাকবে শুধুমাত্র কি বাঙ্গা অংশ। এই জন্য আমরা কি করবো, 64 থেকে এক্স মিটার বাদ দিব, 64 বিয়োগ এক্স। কারণ কি সম্পূর্ণটা ছিল আমার 64, যদি আমার এই অংশটাকে এক্স হয়ে যায় তো বাকিটুকু কি হবে, 64 থেকে এই অংশটুকু বাদ, বাদ মানে কি বিয়োগ। এখন আমি তো এক্স এর মান জানি না, এজন্য আমরা 64 মাইনাস এক্স লিখবো, আর এই অংশটুকু কিন্তু এখানে আসছে। তো আমরা চিত্রের মধ্যে এভাবে তীর চিহ্ন দিব না, আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তো এই যে 64 মাইনাস এক্স কোথায় আসবে, এই যে এখানে আসবে, কারণ সম্পূর্ণটা যদি তোমার 64 হয় তাহলে তুমি বালা অংশ বাদ দিলে থাকবে বাঙ্গা অংশ। বাঙ্গা অংশ কতটুকু, 64 মাইনাস বালা অংশ, তার মানে বাঙ্গা অংশ। বুঝলা? তো আশা করি বুঝতে পারছো না, কোনো ঝামেলা আছে চিত্রের মধ্যে বলো তো। এই মোহাম্মদ রাশেদ, আয়েশা, তারপর ফ্রিজন মন্ডল, একটু বলো তো ভাইয়া চিত্রের মধ্যে কোনো সমস্যা আছে? চিত্র কি ঠিকঠাক বুঝছো কেন 64 মাইনাস এক্স হয়েছে? কারণ টোটাল হলো আমার 64 মিটার লম্বা কুটি, আর সেখান থেকে তুমি কি করছো, তোমার এক্স মিটার ভালো রয়েছে। তুমি বাংলা অংশ কেমনে বার করবা, 64 থেকে এক্স মিটার বাদ দিবা, তাইলে বাংলা অংশ পেয়ে যাবা। এখন আমরা ম্যাথ করবো, ঠিক আছে? তো আমাদের কি রয়েছিল উত্তর, মনোযোগ দাও ক্লাসে। কুটি জড়িও এ বি ধরলাম না, এ বি সমান 64 মিটার, ভালো অংশ এক্স মিটার, বাংলা অংশ কতটুকু, 64 মাইনাস এক্স মিটার। কারণ আমি কি সম্পূর্ণ গাছ থেকে বাংলা অংশ বাদ দিলে তো আমরা বাংলা অংশ পেয়ে যাব, তাই না? এখন আমাদের কি নিব বুঝছো, এই ত্রিভুজের সাথে এটা কি বাহু বলো তো ভাইয়া, এটা বিপরীত বাহু, এটা সমকোণ চিহ্ন। তো সমকোণের এই যে বিপরীত দিকে থাকে, এটা হলো তোমার অতিভুজ, আর এটা কি বাহু, এটা অবশ্যই বিপরীত বাহু। এই যে এই কোণের লাগে এই কোণের বিপরীতে কি আছে, সামনাসামনি যে থাকবে, যে বাহু থাকবে সেটা তোমার বিপরীত বাহু। তো বিপরীত বাহু আর অতিভুজ, তাহলে বিপরীত বাহু আর অতিভুজ মানে কি সাইন। তাহলে আমরা ত্রিভুজ সি ডি বি এ সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা জানি সাইন মানে তোমার হলো বিপরীত বাহু, আমি বাংলা লিখলাম বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু কত, এখানে এক্স, আর অতিভুজ হলো তোমার 64 মাইনাস এক্স। তাহলে আমরা কি করব, এখন লিখলাম সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, আর এদিকে হলো তোমার x বাই 64 মাইনাস এক্স। এখন জাস্ট দুইটা দুইটা থাকলে এদিকে দুইটা এদিকে দুইটা থাকলে আমরা আর গুণ করবো, এটার সাথে এটা, এইটার সাথে এটা, ঠিক আছে, আর গুণ। তো আমি যদি 2 এর সাথে x গুণ করি তাহলে 2x, আর এইটার সাথে এটা গুণ করলে কি হবে, √3 ইনটু 64 মাইনাস এক্স। ওকে, তো আমরা কি করব, এই √3টা এরা দুইজনের সাথে গুণ অবস্থায় আছে, গুণ দিয়ে দাও। তো 64 সাথে √3 গুণ করলে কি হবে, 64 √3 বিয়োগে বিয়োগ, x এর সাথে √3 গুণ করলে √3x। তো আমরা x এর মান বের করব, তাহলে কি করব, x গুলাকে একদিকে নিয়ে আসব, 2x এদিকে ছিল -√3 3x, এদিকে এসে হবে +√3x। আনসারটা আমার আগে বলে দাও, আর এদিকে থাকবে 64√3। তো এখান থেকে কি কমন যায় ভাইয়া বলো তো, x কমন যায় না আমাদের, তো x কমন গেলে থাকবে কি 2 +√3, 64 প্লাস, আর এদিকে থাকবে 64√3। তো আমরা x এর মান বের করব, এটাকে কি করব, জাস্ট এদিকে আছে গুণ অবস্থায় আছে, x এর সাথে 2 +√3 গুণ আছে, এদিকে এসে হবে ভাগ, তো ভাগ করে ফেলো। তো x ইকুয়াল কি হবে, 64√3 প্লাস 2√3 ব্র্যাকেট ক্লোজ, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো বাদ দিয়ে বলো তো আমার आंसर কত আসছে, বলো তো কত আসছে, 64√3 ভাগ 2 +√3। এই আমাকে आंसरটা একটু কমেন্টে বলো তো তোমরা, 34.29। তুমি কি ডাইরেক্ট आंसर বলে ফেলছো ফ্রিজন, তুমি কি ডাইরেক্ট आंसर বলে ফেললা? আমি তো x এর মান বলতে বের করতে বলছি।
আমাকে এক্স এর মানটা জানাও ক্যালকুলেশন করে। আমার ক্যালকুলেটর একটু কাজ করতেছে না, তাড়াতাড়ি বলো। 64√3 ভাগ কত? 2 + √3, 2 + √3, 2 + √3। শুধু এক্স এর মানটা আমাকে বলো, আমার ক্যালকুলেটর কি হয়েছে রে? 29.70। ইয়েস, তাহলে আমার কত বের হলো? 29.70। কিন্তু ভাই আমাকে এখানে এক্স এর মান, তার মানে এই যে আমার এইটার মান বের হয়েছে, কিন্তু আমার প্রশ্ন কি এটা চাইছে? আমার বলছে বাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করো, কিন্তু আমি বার করলাম কিসের মান? বালা অংশের মান। তাহলে তুমি যদি আগে, কিন্তু আমরা এক্স এর মানটা জানতাম না, এই জন্য আমরা বাঙ্গা অংশ কি লিখছিলাম? 64 থেকে যদি আমরা বালা অংশ বাদ দিই তাহলে আমরা পাবো কি? বাঙ্গা অংশ। 64 থেকে যে এক্স মানে বাদ দেওয়া মানে কি আসলে বিয়োগ। এই যে 64 থেকে বালা অংশ বাদ দিয়ে দিছি, তাহলে কি বাকিটুকু যে রয়েছে সেটা কি হবে? বালা অংশ, সরি বাংলা অংশ। তাহলে এখন আমরা কিন্তু এক্স এর মান জানি, তাহলে আমরা এখন কিভাবে বের করব? আমরা লিখবো বাংলা অংশের দৈর্ঘ্য। এই যে 64 - এক্স, বাংলা অংশের দৈর্ঘ্য 64। এখন তো এক্স এর মান জানা না, এক্স এর মান আমরা জানি 29.70। কত হয়? 34 পয়েন্ট কত জানি হয়েছিল, তোমরা বলো তো একটু। 34.29, এটা হলো আনসার। এটা আমাদের বালা অংশের দৈর্ঘ্য। বালা অংশের দৈর্ঘ্য, এটা কি অংশের দৈর্ঘ্য? অনেক সময় আসে কিন্তু প্রশ্নের মধ্যে বালা অংশের দৈর্ঘ্য। এই যে এই কুটির বালা অংশের দৈর্ঘ্য আমার এক্স, তার মানে এক্স এর মান এখন আমরা জানি, আগে কিন্তু জানতাম না। এর জন্য আমরা কোনো কিছু যখন জানি না, যেমন আমি বললাম আমার কাছে 5 টাকা আছে, আমি সেখান থেকে তোমাকে কত টাকা দিয়ে দিলাম? এক্স টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত টাকা রইলো? আমি কি বলবো? আমার কাছে আরো 5 - এক্স টাকা রয়েছে, বুঝলা? কিন্তু যখন আমি জানবো যে আমার কাছে আমি 1 টাকা তোমাকে দিছি, তাহলে আমি কি বলবো? আমার কাছে রয়েছে 5 বিয়োগ 1, মানে 4 টাকা। তো আশা করি ম্যাথটা তোমাকে বুঝাইতে পারলাম ভাইয়া। এখন এরপরে 18 নম্বর ম্যাথটা আমি জাস্ট একটু বুঝাই দিব, ম্যাথ ফ্লোটা করে দিব না, তোমরাই পারবা। যদি এই ম্যাথ বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবা। আর মাত্র 3টা নিয়মে আমি এই দূরত্ব যত তোমাকে শেষ করাই দিছি। এই যে দেখো ভাইয়া, কটা বাজে? 22টা 22 বাজতেছে। তার মানে আমাদের এখনো কিন্তু 1.5 ঘন্টা হয় নাই। মুছে ফেললাম তাইলে আমি। এই আমার ক্লাস কি তোমাদের ভালো লাগে? তোমরা কি বুঝো? বুঝলাম না, এত কম স্টুডেন্ট কেন জয়েন করে? যখন পোস্ট করি প্রায় দেখা যায় তোমার 7-8 হাজার রিচ, কমেন্ট আর মেসেজ ইনবক্সে, স্যার কখন ক্লাস দিবেন, কোথায় ক্লাস দিবেন। ক্লাস যখন নেই আমি, তখন তারা কোন জগতে থাকে আমি আল্লাহ ছাড়া কেউ জানেন না, মঙ্গল গ্রহে থাকেন। তো এভাবে একদিন চলে আসবে এসএসসি পরীক্ষা, তখন তোমরা বাসটা খাইবা ভালো করে। তো আমরা বইয়ের এর পরের ম্যাথটা 18 নম্বর ম্যাথটা একটু দেখবো, ঠিক আছে? তো আমি এখন আর চিত্রটা আঁকাইবো না, মুখে মুখে বলে নি। এই যে বইটা সামনে নিলাম, মেক কন্যা, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। তো এই যে আমি এখান থেকে চিত্রটা দেখাইতেছি, মানে উদ্দীপকটা কি বলছে? একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? তো এই ম্যাথের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, করাই দিই। কেন তোমরা বলতা যে না স্যার আপনি কিছু বাকি রেখে দিয়েছেন? তো কি পার্থক্যটা আছে এটা একটু বুঝাই দিব। সেম টাইপের ম্যাথ, একটু পার্থক্য আছে। একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল, গাছ ভেঙে যায় জোরে, আর তোমরা ক্লাসে উপস্থিত না হয়ে আমার মন ভেঙে দিতেছো। এই কাজটা কি ঠিক করতেছো? একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে বাংলা অংশ দণ্ডায়মান
অংশের সাথে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য কত? সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? ঠিকঠাক মতো কি দেখা যাচ্ছে রে? স্যার এ প্লাস পেতে হলে মাথা কত ঘন্টা পড়াশোনা করা লাগবে প্লিজ একটু যদি বলতেন। জি স্যার অবশ্যই বলবো। তুমি যদি নিয়মিত প্রতিদিন ধরো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাথের দাও, আর ম্যাথ কিন্তু তুমি সব চ্যাপ্টার একেবারে বস লেভেল হওয়া লাগে না। তো আমার সাথে তুমি থাকো, আমি প্রায় দেখো 1-1.5 সপ্তাহ, মানে আমি 7-8 দিনে তোমাদের ম্যাথে দেখবা 5 থেকে 6টা চ্যাপ্টার কমপ্লিট করে দিব। ঠিক আছে? তুমি যদি ধরো 1+ পাইতে চাও তাহলে কি হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, জন্য বেশি বললাম না। তুমি 2, 3, 7, 8, 9, 10, 13, 17, 15 কটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কেউ যদি এই চ্যাপ্টার গুলা পড়ে, বিশ্বাস করো সে গোল্ডেন প্লাস পাবে। শুধু তুমি এমসিকিউর জন্য বাকি চ্যাপ্টার গুলো একটু পড়তে হবে, ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টার গুলো কেউ যদি একবার পড়ে রাখে, তুমি লিখে রাখো, গ্যারান্টি ইনশাআল্লাহ সে গোল্ডেন প্লাস পাবে। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবেই আসবে, ঠিক আছে? আর ওই যে তুমি এমসিকিউ পড়ার জন্য তোমাকে অবশ্যই অন্য চ্যাপ্টার গুলো পড়তে হবে, কারণ তুমি যদি এই চ্যাপ্টার গুলো শুধু পড়ো তাহলে তো শুধু কি করলা, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো পারলা, আর বাকিগুলো কি তুমি পারবা না। তো আমরা আজকে পড়তেছি 10ম অধ্যায়, দূরত্ব উচ্চতা, তাহলে আমাদের এটা শেষ। আবার 1 নম্বর চ্যাপ্টারটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল, এটাও পড়ে ফেলছি, তাহলে 2টা শেষ। তাহলে আস্তে আস্তে আমাদের কমে আসতেছে, ঠিক আছে? ম্যাথে 1+ পাওয়া সহজ, আপনি কিন্তু ম্যাথে 100-র মধ্যে 100 পাইবেন, অন্য কোনো সাবজেক্টে জীবনেও 100 তুলতে পারবেন না, গ্যারান্টি। তো আমরা এই চিত্রটা একটু আঁকবো। তো কিভাবে আঁকবো একটু মনোযোগ দেবো ভাইয়ারা আপুরা। একটা গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে, তো একটা গাছ, তো গাছ তো আমি আঁকাইতে পারবো না, আমি একটু চেষ্টা করি। তোমরা আবার চিত্রের মধ্যে গাছ আঁকাই দিও না। ধরে নিবা এবি একটা গাছ, ধর আমি ধরলাম যে এবি একটা গাছ, কিন্তু আমি তোমাদের মজার জন্য বা একটু বোঝানোর জন্য একটা গাছ আঁকাই নিলাম। ধরো এই যে এটা একটা গাছ, ঠিক আছে? কি গাছ আল্লাহ ছাড়া কেউ জানেন না? কেউ আবার কমেন্টে বললেন না স্যার কি গাছ আঁকলেন আপনি, আমি নিজেই জানি না এটা কি গাছ, ঠিক আছে? তোমাদের বোঝানোর জন্য আঁকলাম। তো একটা গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান। এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে রাখবা, কোণের আগে তোমাকে অবশ্যই বলে দিবে যে কোনটা কোন জায়গায় উৎপন্ন হয়েছে। তোমার বলছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, তোমাকে কি বলছে ভাইয়া? ভূমির সাথে কোণ না। তো আমরা জানি একটা ত্রিভুজের কোণ কয় জায়গায় হইতে পারে, এখানে তো অবশ্যই না, এটা সমকোণ সবসময় কোনটা এখানে হইতে পারে কিংবা এখানে হইতে পারে। যেহেতু ভূমির সাথে তোমাকে বলে নাই, তাহলে কোনটা কোন জায়গায় হবে? অবশ্যই এখানে হবে। তুমি মানে যদি একটু মস্তিষ্ক কাটাও বা মাথা কাটাও তাহলে বুঝে যাইবা, যেহেতু এখানে সব কোনোদিন কোন হবে না, কোনটা হবে এখানে নাই তো এখানে। তো এটা সাথে ভূমির সাথে বলে নাই যে বাংলা অংশ ভূমির সাথে, তাহলে এখানে তো কোন হবে না। তো কোনটা হবে কোন জায়গায়? এখানে, বুঝলা? তো আমারে বলছে যে বাংলা অংশ, তাহলে আমি মনে করলাম যে এখানে ভেঙে গেছে, এই যে এখানে ভেঙে গেছে গাছটা, এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে ধরো এখানে পড়ে গেছে, এই যে আমি বুঝাইলাম, ঠিক আছে? তোমরা একটু ফিল করো। এটা গাছটা ভেঙে গিয়ে বাংলা অংশের সাথে, বুঝো, এমন ভাবে ভেঙে গেল যে এই অংশটুকু তো ভাঙছে, ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে কোন জায়গার সাথে দণ্ডায়মান অংশ? কোন জায়গা? যে অংশের সাথে গাছ জোড়া লাগানো থাকে, যে অংশের সাথে গাছটা লেগে থাকছে, ঠিক আছে? তাহলে এখানে ভাঙছে, এখানে লেগে থাকছে, এই যে এটাকে বলা হয় দণ্ডায়মান অংশ। এই অংশটুকু যেখানে গাছ কি ভেঙে আটকে থাকে, সেই আটকানো অংশটাকে বলে দণ্ডায়মান অংশ। তো সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তোমরা কিন্তু আবার এই চিত্র এভাবে গাছ আঁকাইয়া পরীক্ষাতে দিও না,
জাস্ট বোঝানোর জন্য দিলাম। এরপরে আমরা কি করব, সুন্দর একটা চিত্র আঁকাবো। কি করছে যে একটা গাছ ধরে এমন ভাবে ভেঙে গেল যে এই যে একটা গাছ ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো গাছের গোড়া কোনটা, এটা গাছের গোড়া, শিকড়। কত মিটার দূরে মাটি স্পর্শ করছে, যে এই যে এতটুকু কত মিটার, 12 মিটার। আশা করি তোমরা একটু ফিল পাইতেছো যে গাছ আসলে কেমনে বাইঙ্গে এখান থেকে এখানে আসছে। এই যে এভাবে চলে আসছে ব্যাঙ্গে, এটা বাংলাতে এভাবে আসবে। তবে মনে করে না যে এতটুকু কি, এখন আমার এই যে উপরের দিকে জায়গা নাই বিধায় আমি এখানে আরো বাড়াই নাই। তো একটু কি ফিল করতে পারছো চিত্রটা কেমন হয়েছে? তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি আমরা জানি না? আমরা সম্পূর্ণ গাছ ধরে নিব 8 মিটার। তাহলে বালা অংশ কতটুকু, এই যে এই অংশটুকু বালা রয়েছে, এই বাংলা অংশ কতটুকু হবে বলো তো? এই যে সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এই যে বালা অংশটা বাদ দিই, বালা অংশ তো আমরা জানি না এক্স, তাহলে বাংলা অংশ কত হবে আমাদের, এইচ মাইনাস এক্স হবে। ঠিক আছে, তো চিত্রটা কি তোমরা বুঝতে পারছো? সেই গাছ স্যার, থ্যাংকস স্যার। এই আমি তোমাদের বোঝানোর জন্য যাতে তোমরা একটু ফিল করতে পারো। আসলে ম্যাথ তুমি ফিল করে করতে পারলে, একটু মজা করে করতে পারলে বেশি মনে রাখতে পারবা। এই জন্য আমি গাছটা আঁকাইলাম। তোমরা কি মানে ফিল করে পড়তে পারতেছো? কমেন্টে জানাও। এইভাবে আবার পরীক্ষাতে এইভাবে চিত্র আঁকবা না, ঠিক আছে? জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে আঁকলাম। এই যে দেখো গাছটা ভেঙে এখানে চলে আসছে, তাহলে গাছের এই যে মাথাটা ভূমিতে চলে আসছে। আইসা কি হয়েছে, যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে লেগে গেছে। তো এতটুকু 12 মিটার। ওকে, আশা করি তোমাকে ফিল করাইতে পারছি। এই চিত্রটা ম্যাটার না, তুমি যে ফিল করতে পারছো বা বুঝতে পারছো এটা হলো ম্যাটার। আমরা পরীক্ষাতে এভাবে চিত্র আঁকবো। ধরবো আমরা যে এ বি একটা গাছ বা পি কিউ যা ধরতে পারো, ধরলাম আমরা এই যে এটার উচ্চতা কিন্তু দেওয়া নাই 8 মিটার। বলছে কি একটি গাছ ধরে কত মিটার লম্বা, কি বলছে? এই আগের ম্যাটটা কিন্তু বলে দিছিল যে কত মিটার, এটা কিন্তু 18 নম্বর ম্যাট বইয়ের, যে 64 মিটার লম্বা একটা কুটি, এখানে কিন্তু বলে নাই। আমি ধরলাম যে এখানে গাছটা ভাঙছে, ঠিক আছে, ভেঙে কি হয়েছে, এই যে ভাবে চলে আসছে। তো এই অংশটুকু ভেঙে গেছে, তাহলে একটা ডট ডট দিয়ে দেই। তো এই অংশটুকু ভেঙে কোন জায়গায় আসছে, এই এখানে চলে আসছে। আইসা কি হয়েছে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এই যে 12 মিটার। তো এটা এ সি বি, এটা দিলাম ডি ধরলাম। তাইলে আমি কি বললাম, যে এই অংশটুকু ভালো রয়েছে, এই যে অংশটুকু গাছের। আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে কোন জায়গায়, দণ্ডায়মান অংশের সাথে, যে এটা হলো দণ্ডায়মান 30 ডিগ্রি। আর এটা সমকোণ সবসময় থাকবে। যদি বলতো ভূমির সাথে, তাহলে আমি কোনটা এখানে দিতাম, যেহেতু আমার কোণের আগে বলে দিবে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ। দণ্ডায়মান মানে যে অংশের সাথে গাছ লাগানো থাকে, ভেঙে লেগে থাকে, আটকে থাকে, ঝুলে থাকে, তাকে কি বলে, দণ্ডায়মান অংশ বলে। ফেসবুকে যে আবার রিকোয়েস্ট ঝুলে রাখি, এটা কিন্তু আবার এইটার সাথে মিলাইতে যায় না। যাই হোক, একটু হাসাইলাম। তো আমাদের চিত্র কিন্তু শেষ। ওকে, তাহলে এখানে কি বলবো, আমরা সম্পূর্ণ গাছ হলো এইচ, এই অংশটুকু ভালো রয়েছে। তো বাংলা অংশ কি হবে, এইচ মাইনাস এক্স। তাহলে এই অংশটুকু কোন জায়গায় আসছে, এখানে আসছে। ওকে, তোমরা কি চিত্র বুঝতে পারছো? আর আগেরটা চিত্র কি হয়েছিল একটু লক্ষ্য করো। আগেরটা কি বলছিল, 64 মিটার একটা লম্বা কুটি। এই দুইটা চিত্র মনে রাখতে হবে। 64 মিটার লম্বা কুটি ধরো, আমি এ বি ধরলাম, তুলনা করিও। সেটা ধরো এখানে ভেঙে গেছে, এই অংশটুকু তো ভেঙে গেছে, তাহলে এটা কি হবে, ডট ডট হবে। ভেঙে গিয়ে কি হয়েছে, সে ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছিল, ভূমির সাথে 45 ডিগ্রি, মেবি 45 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে এই অংশটুকু যদি এক্স হয়, এটা ভালো অংশ। তো বাংলা অংশ কি হবে, আমি সম্পূর্ণ গাছ থেকে ভালো অংশ বাদ দিব, অংশটুকু কি হবে 64 মাইনাস এক্স। এটার ভিতরে লিখি 64 মাইনাস এক্স, তুলনা করবা কিন্তু। তো এইটা কোন জায়গায় আসছে, এখানে আসছে। এই চিত্র আর এই চিত্র কিন্তু তুলনা করবা, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। আর কি দেওয়া ছিল জানি, আর কিছু দেওয়া ছিল না, এইরকমই ছিল। তাহলে দেখছো এই দুইটা চিত্রের মাঝে কিন্তু মোটামুটি ভালোই পার্থক্য আছে। এখানে অজানা রাশি এক্স, এইচ আর এক্স, আর এখানে শুধু অজানা রাশি একটা ছিল, আর এখানে কিন্তু দুইটা, মনে রাখতে হবে। তারপরে হলো দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। তো এই দুইটা চিত্রের মধ্যে একটা আসতেই পারে। আগে একটা চিত্র বলছিলাম, দুইটা কোণ একটা বাহু দেওয়া থাকলে যে চিত্রটা মনে রাখবা, ওই দুইটা কোণ একটা বাহু দেওয়া থাকলে তুমি ওইভাবে চিত্র আঁকে নিবা, কোনো কথা নাই। তুমি পরে আমারে বলবা যে স্যার
হয় নাই। আর এই যে আগেরটা ম্যাথ দিলাম, এটা চিত্র এইভাবে হবে। তো এই দুইটা চিত্র তুমি মনে রাখতে পারো যে কুটির দৈর্ঘ্য দেওয়া থাকলে চিত্রটা হবে এমন, আর কুটির দৈর্ঘ্য দেওয়া না থাকলে কিংবা গাছের দৈর্ঘ্য দেওয়া না থাকলে চিত্রটা হবে এমন। আশা করি তোমরা বুঝতে পারিছো। এবার আমরা ম্যাথ করি সমাধান, লাস্ট ম্যাথ সমাধান। এখন আমরা কি ধরছিলাম, দড়ি গাছের দৈর্ঘ্য। গাছের দৈর্ঘ্য কত? এ বি সমান এইচ মিটার। আবার ভালো অংশের দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার। তারপর বিডি সমান 12 মিটার। বিডি 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 বলতে কিন্তু বাংলাদেশ না। তারপর কি বলতো, কোন, এই যে সি বিন্দুতে কোন আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, বিডি সরি বিসিডি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। কিংবা ডিসিবি, এক কথায় সিটা মাঝখানে থাকবে 30 ডিগ্রি। এখন আমরা কি করব, এই যে কি কি দেওয়া আছে, এখন কিন্তু একটু কনফিউজ হওয়ার কথা। দেখো এই কোণের সাপেক্ষে এটা কি বাহু, এটা কিন্তু বিপরীত বাহু, বিপরীত বিপরীত, এটা বিপরীত বাহু। আর এই যে সমকোণের বিপরীতে কি থাকবে, এটা অবশ্যই অতিভুজ। এটা কি বাহু, সন্নিহিত বাহু। আল্লাহ, এখন আমি কোনটা নিব? এখন তো আমার বিপরীত বাহু আছে, অতিভুজ আছে, সন্নিহিত বাহু আছে, কোনো টেনশন নাই, তোমার হাতে সুযোগ আছে। তুমি এখন সাইন কস টেন সব নিতে পারবা। কেন নিতে পারবা? কারণ তোমার কাছে তো সব প্রত্যেকটার মান দেওয়া আছে। তুমি যেটাই নিয়ে কাজ করো তোমার আনসার মিলবে। তো তুমি, আমি প্রথমে নিলাম কি, এই যে এইটা এটা নিলাম, তাহলে আমার সুবিধা কি? যদি তুমি দেখো আস্তে আস্তে তুমি বুঝে যাইবা যে কোনটা নিলে আমার জন্য সুবিধা, কোনটা নিলে একটু ঝামেলা হইতে পারে। ম্যাথ মিলবে কিন্তু তুমি ঝামেলা একটু এড়াইবা না। তুমি যদি এইটা নিও তাহলে দেখো এখানে কিন্তু মানটা জানো। আমি যদি ধরি বিপরীত, এই কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু, এটা হলো তোমার সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু মানে 10। তো ত্রিভুজ বিসিডি এ 10 30 ডিগ্রি মানে হলো তোমার কত, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এইটা নিলে তোমার সুবিধা কি, এই যে তুমি দেখো এই সমীকরণটার মাধ্যমে এই যে নিলাম, এটার মধ্যে এটার মান তুমি জানো। আর tan 30 ডিগ্রি মান কত আমরা জানি, 1/√3। আর এখানে তোমার হলো 12/x। তো আমরা একটা সমীকরণে যদি একটা মান অজানা থাকে তাহলে আমরা ইজিলি বের করতে পারি। কিন্তু তুমি যদি এটা না নিয়ে অন্যটা নিতা, বলে না স্যার আমার আল্লাহ না স্যার আমি আরেকটা নিব, নেন স্যার আপনি। তো আপনি বলছেন স্যার আমি নিব বিপরীত বাহু বাই অতিভুজ, আর আরেকজনে বলবে না স্যার আমি নিব সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো আমি যদি বিপরীত বাহু বাই নেই তাহলে কি হবে, সাইন 30 মানে বিপরীত বাহু বাই অতিভুজ। এই যে এখানে কিন্তু দুইটা রাশিও জানা, তাহলে তোমার কিন্তু একটা ঝামেলা হবে। ম্যাথ মিলবে কিন্তু একটু ঝামেলা হবে আর কি। তো চেষ্টা করবা যে মানটা নিলে, মানে যে অনুপাতটা সাইন কস টেন এর মধ্যে যে অনুপাতটা নিলে তোমার একটা রাশি অজানা থাকে, আমরা সেই অনুপাতটা নিব। কিন্তু অন্যগুলা নিলেও ম্যাথ মিলবে, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আর গুণ করে দিই, তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ, তার মানে 1 × x, আর এদিকে 12√3। তাহলে x এর মান কত হয়েছে, 12√3। তো 12√3 ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 12√3 তার মানে এই যে 12 x এর মানটা তার ভালো অংশ 12√3 20.78 মিটার। তো আমার আনসার কি শেষ? বলো বাচ্চারা। না, আমারে বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। আমার কি বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। আমি কি বার করলাম, আমি বার করলাম তোমার কি অংশ জানি বার করলাম রে, ভালো অংশের দৈর্ঘ্য বার করলাম। গাছের ভালো অংশের দৈর্ঘ্য কি করলাম, বার করলাম। কিন্তু আবার চাইছি কি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, তার মানে এইচ এর মান চাইছে। আমরা এখন কি করব, এইচ এর মান বের করব। এই অংশের পরে এখানে লিখবো I know about that। কি জানো তুমি? তারপর ফিকে ফ্রিজন স্যার, না স্যার কি না স্যার, এই ক্লাস কি তোমাদের মজা লাগতেছে না বোরিং লাগতেছে বলো তো? মোহাম্মদ রাশেদ, তারপর ফ্রিজন, আয়েশা, আরো কাকে আছে একটু কমেন্টে জানাও। তোমাদের যারা সামনে আসতেছে কমেন্ট, তাদের কি করতেছি, ক্লাস ভালো লাগতেছে তো?
তো আমাদের x এর মান বার করলে ম্যাথটা শেষ না, কেন আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বার করতে হবে, আর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমার h, তার মানে h এর মান বের করব। এখন আমরা কি নিব, সন্নিহিত বাহুর অতিভুজ নিতে পারো, বিপরীত বাহু বাই অতিভুজ নিতে পারো, কোনো সমস্যা নাই, কারণ আমরা x এর মান এখন জানি। ডোন্ট ওয়ারি ম্যান, আমরা sin নিলাম, তো sin 30 ডিগ্রি মানে কি, বিপরীত বাহু, বিপরীত বাহু হলো 12, এই যে এই কোণের সাপেক্ষে এটা হলো বিপরীত বাহু, যে মুখোমুখি আছে 12, প্রতিভুজ কি, এই যে h - x, h - x। যদি আমি আবার বলে দিই, কোনো বেটি সওয়াল যদি এই ম্যাথ না বুঝেন, তাইলে কয়েকবার ম্যাথটা করে ফেলবেন, তাহলে আস্তে আস্তে তোমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে নিয়মটা মুখস্থ করে নিবা, পরীক্ষাতে তো একটু ডাকটা পাল্টাই দিবে, কিন্তু ম্যাথ সেম থাকবে। যাই হোক, কেউ মাইন্ড করিও না, একটু মজা করতেছি তোমাদের সাথে। sin 30 ডিগ্রি মানে হলো তোমার কত, 1/2, আর এখানে তোমার হলো 12/h - x। আমি কি বলছিলাম, এদিকে দুইটা থাকলে এদিকে দুইটা থাকলে মানে কি, ভগ্নাংশ আকারে থাকলে আর গুণ করব। তো h - x সমান 2 × 12। এখন কিন্তু দেখো আমরা x এর মান জানি, x এর মান কত, 20.78। তো h - 20.78 ইকুয়াল 12 দুগুণে কত, 24। তো আমরা h এর মান বের করব। তো এদিকে কি করব, এটা এদিকে আছে বিয়োগ, এদিকে হবে যোগ হবে, তো যোগ করে দিল। তো h এর মানটা কত বেরিতেছে, 24 আর 20 44.78। যদি আমি কোনো ভুল না করে থাকি, এটাই আমার আনসার রে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি হয়ে গেল, অবশেষে আমাদের এই চ্যাপ্টার ফুলি কমপ্লিট, 3টা নিয়মের মাধ্যমে শেষ করলাম। তো যারা মিস করছেন সমস্যা নাই, আপনারা অনেক জীবনে পিছিয়ে গেছেন, 10 মার্ক এখান থেকে পাবেন। তো আশা করি আমাদের ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো এইরকম ক্লাস যদি আরো পেতে চাও, অবশ্যই সাপোর্ট করবো আমাকে, কারণ তোমাদের শুধুমাত্র একটু সাপোর্ট পেলেই আমি এভাবে ক্লাস নিয়ে আসবো। শুধু এই গণিত বিষয় না, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, তারপর ইংলিশ সেকেন্ড পেপার, এই বিষয়ে আমি ক্লাস আনবো, বা তোমাদের যেই চাহিদা থাকবে যেই বিষয়ে, ওই বিষয়ে আমি ক্লাস নিয়ে আসবো। কিন্তু তোমাদের সাপোর্ট না পাইলে তো আমি আর নিয়ে আসতে পারি না। তো সবাই অবশ্যই নোট করবা, আর অবশ্যই নোটগুলা গ্রুপে পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে নিব, জানাবা যে ক্লাসটা কেমন হইতেছে। তুমি কি আসলে এই যে মনে হইতেছে ফ্রি ক্লাস, আমি আমার পেইড বেসে বা আমার টিউশনিতে আমার স্টুডেন্টকে যেভাবে পড়াই ঠিক তেমনি ভাবে পড়াই, ঠিক আছে? যে এখন তোমাদের পড়ানো শেষ হলে আবার একটা অনলাইনে স্টুডেন্ট আছে, ওকে পড়াবো। জীবন সুন্দর, লাইফ সুন্দর, যদি তুমি সুন্দরভাবে উপভোগ করতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 10টা 42 বেজে গেছে, আর কথা না বাড়াই। আসসালামু আলাইকুম।